তোমার সঙ্গে বা তোমার মানে চোখে দেখা বা এরকম কোনো ভয়ঙ্কর মানে গা কাটা দেওয়ার মতো শিউরে ওঠার মতো কোনো ঘটনা তোমার মানে তুমি যদি সেরকম কিছু মানে অভিজ্ঞতা প্রচুর নিয়ে আছে, থাকো, প্রচুর আছে এবার অভিজ্ঞতা তো দেখুন। মানে তার মধ্যে শেয়ার, যদি তুমি দশ দশটা যদি একটা দুটো বলো। এই একটা তো আমি বলেই দিলাম, হুম, যেটা আমি আপনাকে হুম, বললাম, আপনার ওই জলদার বিল। হুম। এছাড়া বলতে পারেন ডাউহিল। আচ্ছা, ডাউহিল আমি কেন বলছি, ডাউহিল হচ্ছে আমার মানে এখনো অব্দি সব থেকে ভয়ঙ্কর 10টা ইনভেস্টিগেশনের মধ্যে একটা। আচ্ছা, শুধু যে প্যারানর্মাল অ্যাক্টিভিটি বলে সেটা নয়, আচ্ছা, ওখানে অন্যরকম অ্যাক্টিভিটিও ছিল। আচ্ছা, সেটা হচ্ছে ওখানে বিভিন্ন ধরনের প্রাণীরাও রাত্রিবেলা বেরোয়, মানে ওটা হচ্ছে অ্যাকচুয়ালি, ওটা তো হিল স্টেশন, মানে হুম, এই এতে হুম, চিতা বেরোয় রাত্রিবেলা। আচ্ছা, ডাউহিলে। হুম, তো সেই জন্য আমরা রাত্রির 8টা অব্দি ইনভেস্টিগেট করেছিলাম, তারপর আর করতে পারিনি। তো 8টা অব্দি মানে আপনি মোটামুটি বিকেল 5টা সাড়ে 5টার পর থেকে ওখানে আপনি মানে কি বলবো আপনাকে, আপনি ঠিক মানে বুঝে উঠতে পারবেন না যে কিছু কিছু আওয়াজ, কিছু কিছু শব্দ কোথা থেকে আসছে আচ্ছা, ডাউলের ভেতরে। আচ্ছি, আমি কিন্তু এটা ফেসবুকে লিখেওছি এবং ভিডিও করেছি। আচ্ছা, ভিডিও করেছি মানে ভিডিওতে হয়তো সাউন্ড পাইনি প্রপার ভাবে, কিন্তু ভিডিও করা আছে। এছাড়া মানে আপনার সবসময় মনে হবে ডাউহিলের ভেতরে, মানে জঙ্গলের ফরেস্টের ভেতরে সবসময় মনে হবে যেন সন্ধ্যের পর থেকে, মানে বা বিকেল 5টা সাড়ে 5টার পর থেকে সবসময় যেন মনে হচ্ছে পেছনে কেউ আছে, কিন্তু আপনি আচ্ছা, তাকে ফিল করতে পারছেন না। এবং সবচেয়ে বড় কথা, ওখানে কোনো গেজেট কাজ করছে না। আচ্ছা, আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, দুজন ছেলে জানি না কাকে হিট করে ভিডিওটা করেছে। হুম ওরা নাকি ডাউহিলে গেছে, হ্যাঁ ডাউহিলে গিয়ে নাকি লাইট টাইট নিয়ে গেছে, সব মিলে দেখাচ্ছে কোথায় ডাউহিলে ইনভেস্টিগেশন করেছে কয়েকজন, তারা মিথ্যে ভিডিও বানিয়ে ফেক ভিডিও পোস্ট করেছে। ঠিক আছে, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে আমার নাম শুভজিৎ ঘোষ, আমার নাম্বার 933091119909। আমি আবার রিপিট করছি, 9330911199। পুরো খরচা দিয়ে আমাকে নিয়ে যান, আমি অ্যাক্টিভিটি দেখিয়ে দেবো ওখানে। আচ্ছা, আমি দেখিয়ে দেবো ওনাদের ওই নকশা করে 4টে 5টা ক্যামেরা নিয়ে 16-17টা ভিডিও মানে লাইট নিয়ে ওইভাবে তারা কোনো ইনভেস্টিগেট হয় না, কোনো ইনভেস্টিগেশন হয় না। বুঝতে পারছেন তো, আমি কিন্তু এগুলোর ঘোর বিরোধিতা করি সবসময়। আপনার দেখতে ইচ্ছা করছে, আপনার ফিল, যদিও প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখা যায় না, এটাকে আমরা ফিল করি, আচ্ছা, উপলব্ধি করি। হুম, এবার কথা হচ্ছে কি, যদি আপনার মনে হয় যে না আমার এই জিনিসটাকে উপলব্ধি করার ইচ্ছা হয়েছে, তারা ফেক না রিয়েল বলছে, আপনি আমার সঙ্গে পার্সোনালি চলুন। আচ্ছা, ঠিক আছে, আপনাকে আমি জায়গায় নিয়ে যাবো, আপনাকে আমি অ্যাক্টিভিটি ফিল করিয়ে দেখিয়ে দেবো, উপলব্ধি করে দেখিয়ে দেবো হয় কি না হুম, এগুলো। কিন্তু আপনি বাড়িতে বসে যদি বলেন দাদা এখন আমাকে প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখান এখানে, এটা সম্ভব নয়। সম্ভব। এবার এটা কেন সম্ভব নয় তাও আপনাকে বলে দিচ্ছি আমি, কেন এইটা প্রশ্ন অনেকে করতে পারে, কেন সম্ভব নয়। এখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয় না, সব জায়গায় অ্যাক্টিভিটি হয়, কিন্তু অ্যাক্টিভিটি ফ্ল্যাকচুয়েট করে। আপনার এখানে এমন অ্যাক্টিভিটি নেই যে আমি এখানে স্পিড বক্স মানে অন করলে পরে সঙ্গে সঙ্গে জিনিসটা স্পিড ক্যাচ করবে। হুম, বুঝতে পারলাম। এই জন্য আপনাকে আমার সঙ্গে যেতে হবে জায়গায়, তবে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার আশেপাশে কিছু আছে, হুম, কিছু একটা আপনাকে স্পর্শ করছে, যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন না। আচ্ছা, বুঝতে পেরেছেন এটা কিরকম হয় অ্যাক্টিভিটিটা, আমি আপনাকে তাও বলে দিই। হয়তো আপনি শুয়ে আছেন ঘরের মধ্যে, ঠিক আছে, চোখ বন্ধ করে শুয়ে আছেন, প্রত্যেকে এই জিনিসটা শুনুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনি ঘরের মধ্যে শুয়ে আছেন, ঠিক আছে, দরজা ভেজানো আছে, হঠাৎ করে দরজাটা খুলে গেল, আপনি চোখ খুললেন না, প্রত্যেকটা মানুষের এটা হয়, আপনি চোখ খুললেন না কিন্তু আপনি বুঝতে পারছেন ঘরে কেউ ঢুকেছে। হুম, হয় কি না হুম, ফিলিংসটা? হুম, আরো কিছুক্ষণ বাদে, মানে ধরুন আর 2-4 মিনিট বাদে, আপনি সঠিকভাবে বুঝতে পারবে যে ঘরে কে ঢুকেছে। বুঝতে পারছেন, কখনো বাচ্চা ঢুকলে বাচ্চার আচরণে বুঝতে পারবেন, হুম, আপনাকে চোখ খুলতে হবে না। হুম, আপনি আপনার ওয়াইফ ঢুকলে আপনি বুঝতে পারবেন, আপনার দাদা ঢুকলেও বুঝতে পারবেন। ঠিক আছে তো, এই জিনিসটা হচ্ছে সিক্স সেন্স, হুম, যেটাকে বলি আমরা ষষ্ঠ ইন্দ্রিয়। ষষ্ঠ, ঠিক আছে, এই জিনিসটা সজাগ রেখেই তবে আমাদের উপলব্ধি করতে হয়। হুম, সেটাই আসলে। বুঝতে পারছেন তো, হুম, এই জন্য ব্যাপারটা কি হয়েছে যে ওই মানে যাই হোক, সেটা অনেকে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ বা অনেক ধরনের এসব বিষয়ে বলে। হ্যাঁ, সে ঠিক আছে, সেসব বিষয়ে আমি আসছি না। তো যাই হোক, এই বিষয়ে আর কি বলবো, বলে কি সত্যি কিছু আছে? এই মুভিস। দেখুন, ভূত কথাটা মানে হচ্ছে একটা স্পিরিট বা হুম, জেনারেলি আমাদের এন্টিটি, আচ্ছা, আমরা এন্টিটি বলি। ঠিক আছে, এবার
দেখুন, আছে তো অবশ্যই, সেটাই। না হলে তো আমি এখানে আসতাম না বা এই বিষয় নিয়ে আপনাদেরকে আমি বলতাম না। এবার কথা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে মানুষ যে বিশ্বাস করে না, বা অনেকে এই প্রশ্নটা আমাকে করে যে দাদা ভূত কি শুধু রাত্রে বেরোয়? হুম। হ্যাঁ, ব্যাপারটা সেটা নয়, ভূত রাত্রে বেরোয় না, রাত বা দিনের কোনো ভূত বেরোনোর কোনো ব্যাপার নয়, বা এন্টিটি শো করার কোনো ব্যাপার হয় না। মানুষ ভয় পায় কিন্তু এন্টিটিকে না। একটা কথা বলে দিলাম আপনাদের, মানুষ ভয় পায় অন্ধকারকে। হুম। বুঝতে পেরেছেন? হুম। কারণ অন্ধকারের মধ্যে আমরা কিছুই দেখতে পাই না। আচ্ছা। আমার আশেপাশে কে আছে তা আমরা ফিল করতে পারি না, বুঝতে পারি না ঠিকঠাক, মানে ঠিকঠাক বুঝতে পারি না। হুম। মানুষ সেই কারণে, আর স্পিরিট বা এই ধরনের এক মানে এন্টিটি আমরা যখন মানে নিজের মন থেকে বিশ্বাস করি, মানে সেটা কিরকম হয়, যেহেতু আমরা তাদের দেখতে পাই না। হুম। যেমন আপনাকে আমি দেখতে পাচ্ছি, আপনার সাথে মারামারি করতে পারবো, কথা কথা বলছি, হুম। কিন্তু তাদেরকে তো আমরা দেখতেই পারি না। বুঝতে পারি। এক তো অন্ধকার রাত্রিবেলা, হুম। তারপর তাদের আমরা উপলব্ধি করতে পারি না, বা আমরা শুধু ভয়ই পাই হিসাব মতো, যে হ্যাঁ এখানে এটা একটা ভুতুরে বাড়ি, এটা একটা অ্যাকচুয়ালি কিছুই নয়। মানে আমি বলছি না যে নয়, হ্যাঁ ইভিল আছে, অবশ্যই ইভিল এন্টিটি আছে, সেটা বলছি না, কিন্তু সব এন্টিটিকে কিন্তু ইভিল ভাবাটাও ঠিক নয়। আচ্ছা। বুঝতে পেরেছেন তো? যেমন সব সাপ বিষাক্ত নয়, হুম। তেমনি সব এন্টিটি কিন্তু ইভিল নয়। আচ্ছা। এবার আপনাকে সেটা এত বছর ধরে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে, এন্টিটিকে বুঝে, মানে তার এনার্জিটাকে বুঝে, যে কোনটা কোন এনার্জি স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক এনার্জি, আর কোনটা ইভিল। আচ্ছা। বুঝলাম। এবার আমি বলি, ধরুন অনেকেই ভূত বিশ্বাস করে না, কিন্তু আমরা সবাই কিন্তু ভূতের সিনেমা দেখতে পছন্দ করি। আমরা পয়সা দিয়ে টিকিট কাটি, কেটে সিনেমা হলে যাই, ভূতের বই দেখি, ভালো সাউন্ড অন্ধকারের মধ্যে। কিন্তু আমরা ভয় পেতে মানে ভালোবাসি। তো তুমি আমার দর্শকদের তোমার একটা মানে মারাত্মক ভয়ের ঘটনা বলো, যে তোমার জীবনে দেখা বা কোনো ক্লায়েন্টের নাম, তুমি তার নাম পরিচয়পত্র গোপন রেখে এটা বলো, যেটা আমার দর্শকদের শুনে ভালো লাগে। আমি তো বললাম এটা, যে প্রচুর আছে ইনভেস্টিগেশন আমার, অ্যাকচুয়ালি তো আমি প্রায় এই কাজ তো মোটামুটি 8-10 বছর ধরে আমি করছি। ঠিক আছে, প্রথম দিকে হয়তো সেরকম আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, তারপর থেকে আপনার 2015-16 পর থেকে যখন আমি আসাম থেকে ঘুরে আসি, মায়াঙে গেছিলাম আমি, আসামের আমি মায়াঙে গেছিলাম। মায়াং বলে একটা জায়গা আছে আসামে, সেখানে অনেক কিছু শেখানো হয় আর কি। ঠিক আছে, আপনারা ইন্টারনেট সার্চ করলেও পেয়ে যাবেন জায়গাটার নাম, জায়গাটার বিষয়ে জানতে পারবেন। তো সেখান থেকে ঘুরে আসার পর থেকে মোটামুটি আমার আস্তে আস্তে প্রায় প্রতিদিনই একটা একটা করে ইনভেস্টিগেশন আমার থাকতো আগে, এখনো আছে, সেটা নয়। আস্তে আস্তে জিনিসটা যেহেতু এখন একটা অন্যরকম, এই যে চারদিকে এই যে আন্দোলন টান্দোলন হচ্ছে, এইসবে মানুষ একটু অন্যরকম ইয়েতে রয়েছে। সে আছে। ঠিক আছে, যাই হোক, আম, কি কোন ইনভেস্টিগেশন বলবো আমি তো সেটাই ভাবতে পারছি না। আম, আমি বেগুনকোদরেও গেছি, বেগুনকোদরও ইনভেস্টিগেশন করেছি সেখানে। আহ, হ্যাঁ, আপনাকে একটা আমি ইনভেস্টিগেশন বলতে পারি, যেটা আমি নিজে মানে আমার মারাত্মক ফিল হয়েছে ওই জায়গাটায়। দেখুন, এটা এটা ফিলিংস এর ব্যাপার, এটা বারবারই বলছি, এটা কোনো মানে আপনাদের আমি ভূতের গল্প বলবো, হ্যাঁ এটা সাংঘাতিক কিছু আমার সামনে এসে দাঁড়ালো, হ্যাঁ রাক্ষস কক্ষস টাইপের দেখতে, খারাপ ভাবে নেবেন না, এরকম কিন্তু অ্যাক্টিভিটি হয় না, এটা সিনেমাতে দেখায়। আচ্ছা। বুঝতে পারছেন তো? সিনেমাতে দেখায় জায়গাটাতে উড়ে কোনো একটা স্পিরিট। প্রথম কথা হচ্ছে, দেখুন আমি যে এই যে সাদা শাড়ি পরে ভূতে ঘুরে বেড়ায়, আমি আপনাদের প্রত্যেককে বলি, এই জিনিসগুলো না, ফেক জিনিসগুলো বিশ্বাস করবেন না। এন্টিটি বা স্পিরিট হচ্ছে একটা অবয়ব, আচ্ছা। তারা কখনো শাড়ি পরে থাকতে পারে না। আচ্ছা। বুঝতে পারছেন তো? তাদেরকে ফিল করতে পারবেন, উপলব্ধি করতে পারবেন, কিন্তু তাদেরকে তারা শাড়ি পরে ঘুরে বেড়ায়। হ্যাঁ, এখন যদি পজিস থাকে, তাকে যদি ধরা থাকে কোনো কিছুতে, কোনো মানুষকে যদি ধরে থাকে, তাহলে সে শাড়ি কেন, সে জিন্সের প্যান্ট থেকে শুরু করে জামা প্যান্ট সবকিছু পরতে পারে, সেটা শুধু শাড়ি পরেই, সাদা শাড়ি পরে ঘুরবে এমন কোনো ব্যাপার না। তো এরকম বেগুনকোদরের একটা ঘটনা আমার ঘটেছিল, বেগুনকোদর রেলওয়ে স্টেশনে। যাই হোক, আমি সেই বিষয়ে আসছি না। বেগুনকোদরের অর্ধেকটাই ওরাই স্থানীয় লোকেরা থামিয়ে দেয়, ওখানে ইনভেস্টিগেট করতে দেয় না। যখন তাকে শুনে প্যারানর্মাল ইনভেস্টিগেটর এসছে, ওরা বলে না এখানে করতে দেবো না, ঝামেলা করে। আমার যেটা সব থেকে বেস্ট হয়েছে সেটা হচ্ছে কালিম্পং, সেটা হচ্ছে সুইসাইড পয়েন্ট, যেটা ভিডিও আপনি সম্প্রতি নিয়ে করেছিলেন, পোস্ট করেছেন। ওই জায়গাটা যদি আমি আপনাকে প্রত্যেককে বলছি, অনুরোধ করছি, ওই জায়গাটার কাছাকাছি, মানে আমি যেখানে নেমেছি, আপনারা অত দূর আপনাকে যেতে হবে না, ওর কাছাকাছি যদি আপনারা যান,
আপনাদের মনে হবে এই হাতটা ধরে কেউ টানছে। আচ্ছা, এতটাই ভালো। শুধু ভয়ঙ্কর বলে না, এটা একটা উপলব্ধি, একটা মারাত্মক, মানে আপনার ওখানে ফিলিংস আসবে। আচ্ছা, মানে আপনি যদি ওখানে একা যান, আর আপনি যদি আপনার শরীরের ওপর কন্ট্রোল না থাকে, আপনার মাইন্ডের ওপর কন্ট্রোল না থাকে, তাহলে কিন্তু ওখান থেকে বেঁচে ফিরে আসতে পারবেন না আপনি। আচ্ছা, আর আমি যেখানে নেমেছিলাম, ওই জায়গাটা তো কিরম জায়গা, তো আপনার আমি ভিডিও করেছি, আপনারা দেখেছেন জায়গাটাতে। তো ওই জায়গাটা আমার সব থেকে মারাত্মক ভাবে ফিলিংস হয়েছে, মারাত্মক উপলব্ধি হয়েছে ওই জায়গাটাতে, যে একটা অতি প্রাকৃতিক বিষয়। শুধু যে এখন অনেকে বলবে যে ওই জায়গায় মারাত্মক হাওয়ার চাপ হতে পারে, আমি সেটা বলছি না। ঠিক আছে, ওই জায়গায় মারাত্মক হাওয়ার চাপ, কারণ ওই জায়গায় যে জায়গা থেকে আমি আমি ভিউটা তুলেছি, হ্যাঁ, ভিউটা আছে জায়গায়, মারাত্মক হাওয়ার চাপ ছিল ওই জায়গাটা। কিন্তু তা সত্ত্বেও আপনার হাওয়ার মধ্যে আপনি নিজেও বুঝতে পারবেন আপনার ত্বককে স্পর্শ করে আপনাকে কেউ টানছে। আচ্ছা, ওটা রিয়েল সুইসাইড পয়েন্ট। আচ্ছা, ওটা কালিম্পং এ, আমি বলে দিচ্ছি তাও, কার্শিয়াং এ না। অনেকে কার্শিয়াং এ একটা সুইসাইড পয়েন্ট আছে, ওইটা অনেকে দেখায়, কিন্তু কার্শিয়াং এর সুইসাইড পয়েন্টটা কিন্তু অরিজিনাল নয়। কালিম্পং এর সুইসাইড পয়েন্টটা হচ্ছে আপনার, ওখানে একটা মিলিটারি ক্যাম্প আছে, সেই ক্যাম্পের গা ঘেঁষে যেতে হয়, আচ্ছা, এবং ওদের কাছ থেকেও পারমিশন নিতে হয়, একজন থাকে সাথে করে, আচ্ছা, আর্মি থাকে সাথে। আচ্ছা, বুঝতে পেরেছেন? হুম, তো এই একটা আমার ফিলিংস হয়েছে ভালো। এছাড়া প্রচুর আছে, আমি সেটা আর কি বলবো। আচ্ছা। সিট বক্সটা কি? স্পিরিট বক্স কমিউনিকেট করার একটা গেজেট। মানে ওর মধ্যে কি মানে আত্মাকে রেখে মানে মানে ডেকে মানে ওরকম হয় না। ওরকম হয় না? তুমি কোনো ইয়ে মানে কোনো মানে গ্যাজেট নিয়ে এসেছো? না, আমি গ্যাজেট আনিনি। আমার আমি আপনাকে একটা গ্যাজেট দেখাতে পারি এখানে। আমার কাছে অ্যাপস আছে, কিন্তু সব অ্যাপস কিন্তু ঠিক নয়। আচ্ছা, আমি তাও বলে দিচ্ছি, সব অ্যাপস কিন্তু ঠিক নয়। মানে এই অ্যাপসটা আপনারা রাখতে পারেন, কিন্তু নিজের রিস্কে। এটা ভাববেন না যে আমি আপনাদের কোনো প্রলোভন দেখাচ্ছি যে অ্যাপসটা নিয়ে আপনারা স্পিড কল করুন, সেরকম ব্যাপার নয়। কিন্তু এই একটা অ্যাপ দেখুন আপনারা, গোস্ট রেডিও, এটা আপনাকে নিতে হবে অ্যাপসটা। হ্যাঁ, আচ্ছা, এটা আপনার কিনতে হবে আর কি। ঠিক আছে, এই এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। এইরকম থাকবে অ্যাপসটা, এরকম। এবার এটা যখন আপনি অন করবেন, হুম, এই আপনি অন করলেন, হুম, এই শুরু হয়ে গেল। এবার যে যে জায়গায় এন্টিটি থাকবে, সেই জায়গায় এটাকে এন্টিটি শো করবে, এই জায়গায়। এবার কিরম ধরনের এন্টিটি সেটাও শো করবে মাঝখানে। আচ্ছা, বুঝতে পারছেন তো? কখনো অ্যাক্টিভিটি আপনার প্যারানর্মাল হচ্ছে, মানে সিম্পল এন্টিটি হতে পারে, বা ডেমনিক এন্টিটি এর মধ্যে শো করে না, তবু বলছি। আচ্ছা, বুঝলেন তো? নর্মাল এটা না। এরম ধরনের গেজেট যেগুলো থাকে, যেগুলো থেকে কমিউনিকেট করা যায়, তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারি। যেমন হচ্ছে ধরুন ইকোভক্স, আচ্ছা, স্পিরিট স্পিরিট বক্স, ইকোবক্স স্পিরিট বক্স। এছাড়া আহ, আছে অনেক ধরনের গেজেট আছে, ইএমএফ, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মিটার আছে, কিন্তু সেটা আপনার কমিউনিকেট করার মতন না। কমিউনিকেট করতে গেলে ইকোবক্সের দরকার, আর স্পিরিট বক্স। আচ্ছা, এই দুটো হচ্ছে আপনার সাথে, আপনি তার সাথে কমিউনিকেট করতে পারবেন। যেমন এই কয়েকদিন আগে দেখলাম একটা প্ল্যান চেট করেছে একজন, ওই যে আপনি যার কথা বললেন, হুম, ডক্টর, যিনি তিলোত্তম আজাদ হুম, এক্সপায়ার করেছেন, তাকে নিয়ে প্ল্যান চেট করেছেন একজন বিশিষ্ট ব্যক্তি। হুম, উনি যে বক্সটা ইউজ করেছেন সেটা কিন্তু আপনার ইকো বক্স টাইপের। আচ্ছা, যদিও ওটা ওনার নিজের গেজেট, আমি সেটা বলবো না, উনি কিভাবে তৈরি করেছে উনি জানেন। কিন্তু যে এই যে ভয়েসটা যেগুলো আসছিল, সেটা কিন্তু ইকো বক্সের সাহায্যে আসছিল, কারণ সেটা কিন্তু কমিউনিকেট করছিল। উনি কিন্তু প্রপার ভাবে ওনাকে ডাকেনি। আচ্ছা, বুঝতে পারছেন তো? যেটা আমরা বলি প্লানচেট, যে আমার নিজের শরীরের মধ্যে নিয়ে চলে আসে। আমি দেখিনি পুরো ভিডিওটা, তবু বলছি, হুম, এর চেয়ে কি আমি জানি না তাও। হুম, ঠিক আছে তো? সেটা মনে হয় হয়নি। নিজের মধ্যে, শরীরের মধ্যে নিয়ে এসে সেরকম বোধহয় উনি করেননি। উনি জাস্ট মানে সাউন্ড শোনাচ্ছে। গেদেটের সাহায্যে ওনার মানে মেয়েটার ভয়েসটাকে শোনাচ্ছিল। হুম, সেটাই হচ্ছে কমিউনিকেট করা, সেটাই হচ্ছে স্পিরিট বক্স। আচ্ছা। প্ল্যান চেক করলে না, প্ল্যান চেকের বিষয়ে মানে পরে আসছি, এখন যেটা নিয়ে সেগুলো করি। আচ্ছা, বলছি যে ব্ল্যাক ম্যাজিক জিনিসটা কি? দেখুন, ব্ল্যাক ম্যাজিক সাবজেক্ট বিশাল সাবজেক্ট। এইভাবে 5-10 মিনিটে ব্ল্যাক ম্যাজিক বোঝানো যাবে। আচ্ছা, ব্ল্যাক ম্যাজিক আমাদের অকাল্ট সায়েন্সের একটা পার্ট, বা আচ্ছা, সেটাও একটা সাবজেক্টের মধ্যে পড়ে। আচ্ছা, 36টা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট পড়ে, এবং অত্যন্ত নিন্দনীয় জিনিস, সবার আগে বলি। আচ্ছা, ঠিক আছে, ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, বা এই ধরনের স্পেল, ডার্ক স্পেল যেগুলো বলি আমরা, এগুলো মানুষের ক্ষতি ছাড়া কিছু উপকার করে না। আচ্ছা, এবার আপনি যদি বলেন ব্ল্যাক ম্যাজিক হয়, 100% হয়। ব্ল্যাক ম্যাজিশিয়ান আছে, আমি নিজেও ব্ল্যাক ম্যাজিশিয়ান, তাও বলি আপনাদের। কিন্তু আমি ব্ল্যাক ম্যাজিকটা কিন্তু রিমুভালে কাজ করি, মানে রিমুভাল করি আমি।
এটা নয় যে আমি সবাইকে ব্ল্যাক ম্যাজিক করে বেড়াই, এরকম ব্যাপার নয়। জানতে হয় আমাদের, যেহেতু যেহেতু আমরা অকাল্ট সায়েন্স নিয়ে রিসার্চ করি, আমাদের ব্ল্যাক ম্যাজিকটা জানতে হয়, কারণ কিছু কিছু ব্ল্যাক ম্যাজিক সেই ব্ল্যাক ম্যাজিক দিয়ে কাটাতে হয়। আচ্ছা। বুঝতে পেরেছেন তো? কালী অকাল্টের মধ্যে কিছু কিছু ব্ল্যাক ম্যাজিক পড়ে, শিব অকাল্টের মধ্যে কিছু কিছু পড়ে, যাই হোক। তো ব্ল্যাক ম্যাজিক হচ্ছে, কালা জাদু হচ্ছে অনেক ধরনের, মানে কি বলবো, খারাপ কাজের মধ্যে একটা কাজ। অবভিয়াসলি এটা একটা তন্ত্রবিদ্যা, তন্ত্রবিদ্যার মধ্যে পড়ে। হুম, কর্ণ পিশাচিনী, ওটাও একটা ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক ম্যাজিক। ঠিক আছে? তো এই আর কি। এবার এছাড়া যদি আপনি বলেন কি কি জিনিস লাগে, সেগুলো তো আর বলা যাবে না কেন। ব্ল্যাক ম্যাজিক করে, মানে ব্ল্যাক ম্যাজিক করে কি মানে মানে ভূত চালান হয়, এরকম হ্যাঁ, হ্যাঁ, এরকম কি হয়? প্রেত চালান, ভূত চালান বলি না আমরা, এরকম ভাবে ওটা প্রেত চালান হয়। মানে কেউ যদি আমার শত্রু আছে, আমি যে করে এসব খারাপ কাজ, হুম। আচ্ছা, খারাপ কাজ যে করে বা যাকে দিয়ে করাচ্ছে তারও তো খারাপ হয়। দেখুন, প্রথম কথা হচ্ছে, আমরা যখনই অঘোরতন্ত্র মতে কোনো কাজ করব, আচ্ছা। বা আঘুড়ি দিয়ে আঘুড়িদের মতে করি, আমরা অঘোরতন্ত্র মতে করি, এই জায়গাটা, জিনিসটাকে অন্যরকম ভাবে নেবেন না, ডোন্ট টেক আদারওয়াইজ। ব্যাপারটা হচ্ছে যে এই জায়গাটা ওরা কিন্তু খারাপ ভালো বোঝে না। বুঝতে পেরেছেন তো? একদম পিওর যে অঘোরি, মানে অরিজিনাল যে অঘোরি হয়, যারা নাগা হয়, তারা কিন্তু খারাপ ভালো বুঝবে না। তারা বুঝবে যে এটাই, যে আপনি কতটা তাকে সম্মান দিতে পারছেন, আচ্ছা। আপনার কতটা তাকে বুক ছিঁড়ে তাকে আপনার কথাটা, আপনি আপনার মনের কথাটা বলতে পারছেন, তারা সেটাই দেখবে। আচ্ছা। ঠিক আছে? এরকম প্রচুর কাজ হয়েছে যে কাজটা ঠিক নয়, আমি নিজে দেখেছি, কিন্তু আগুড়ি দাদা হয়ে গেছে। ঠিক আছে? আমার এখানে না, আসামে হয়েছে এরকম, হয় এরকম। তো আপনি যে বললেন কথাটা, যে যে করবে তার ক্ষতি হবে না, অবশ্যই তার একটা তো ক্ষতি, তো মানুষের ক্ষতি করলে তো একটা ক্ষতি তো হবেই, এটা ইউনিভার্সাল ল। ঠিক আছে? এর ওপর তো কেউ নেই, সেটা হবেই। ঠিক আছে? কিন্তু ওরা কি করে, যারা ব্ল্যাক ম্যাজিশিয়ান হয়, তারা বিভিন্ন প্রক্রিয়া দিয়ে নিজেদের শরীরটাকে বন্ধন করে রেখে দেয়। ঠিক আছে? যার মধ্যে মহাদেবের মহামৃত্যুঞ্জয় কবচ থাকে, যেগুলো হাই পাওয়ারফুল মহামৃত্যুঞ্জয় কবচ যেগুলো বলি আমরা। এছাড়াও অঘরতন্ত্র মতে কিছু জিনিস থাকে, এগুলো ওরা প্রোটেক্ট করে রেখে দেয় শরীরে। এই জন্য কি হয়, পুরোপুরি খারাপ এফেক্টটা শরীরে আসতে পারে না। আচ্ছা। তাই বলে ব্ল্যাক ম্যাজিশিয়ানদের ক্ষতি হয় না, এটা তো হয় না, এটা তো সম্ভব না। হয় ঠিকই, আঘরীদের হয় না, এটা আমি বারবার বলছি। আঘরীরা তন্ত্রের ওপর পুরোপুরি, তন্ত্র বা গুপ্ততন্ত্রের ওপর সারাক্ষণ থাকে। ওরা ওরা কিচ্ছু বুঝবে না কোনটা ভালো কোনটা খারাপ। ওরা খারাপ কাজ করলেও ওদের কোনো এফেক্ট হয় না, কারণ আঘরী যে জাতিটা, সব থেকে বলে দিই, আমাদের সনাতন ধর্মের কিন্তু সব থেকে মোস্ট পাওয়ারফুল কিন্তু জাতি, কিন্তু ওটা অঘরতান্ত্রিক। ঠিক আছে? যারা অরিজিনাল কথা বলছি, এখন তো চারদিকে ফেক হয়ে গেছে, যেগুলো যা অরিজিনাল, যারা তন্ত্রবিদ্যা করে আর মোস্ট পাওয়ারফুল। অরিজিনাল অঘরি আমাদের উপর ওয়েস্ট বেঙ্গলে কি আছে? দেখুন, আছে তো অবশ্যই, সেটা থাকবে তো নিশ্চয়ই, ওয়েস্ট বেঙ্গলে থাকবে না কেন? তবে বেশিরভাগ আপনি যদি যেতে চান, তাহলে কঙ্কালীতলা বলে একটা জায়গা আছে, কঙ্কালীতলা আপনি যদি যান, ওই জায়গাটা এখন অব্দি মোটামুটি ঠিক আছে, আপনি পাবেন। মানে আপনি যা চাইছেন পেতে পারেন। আচ্ছা। এখনই পাবেন কিনা সেটা বলতে পারবো। ডাইনি বিদ্যাটা কি? ডাইনি বিদ্যা বা ডাইনি তন্ত্র সেটা অন্য যে ডাইনি, তো এটা, ওইটা তো বললাম তো, এটা ওয়ান টাইপ ব্ল্যাক ম্যাজিক, সবই এগুলো তো ব্ল্যাক ম্যাজিকের পার্টের মধ্যেই পড়ে। আচ্ছা। মানে কালা জাদুর উপর, তন্ত্রের উপর যেগুলো বলি আমরা, সেই তন্ত্রের মধ্যে ডাইনি তন্ত্র বা ডাইনি বিদ্যা বা কর্ণ পিশাচিনী তন্ত্র, এই বিদ্যা, এই ধরনের গুলো সব পড়ে। বুঝতে পেরেছেন? আমি বলছি যে ধরুন, যারা আদিবাসী হয়, আদিবাসী বা গোটা, মানে গোটা বাংলা ভাষা সাঁওতাল যারা বলে, তাদের মধ্যে মনে হয় এই ডাইনি মানে প্রথার প্রচলনটা আছে, যে ডাইনি তাদের খাদ্য হয়তো ডাইনি ধরেছে বা কিছু, এই বিষয়ে দেখুন, প্রথম কথা বলি, গ্রামাঞ্চলে ডাইনি ডাইনি নাম করে যে হারে মানুষদের মারা হচ্ছে, মহিলাদের বেসিক্যালি, আমি কিন্তু তার ঘোর বিরোধিতা করি। কারণ ডাইনি শব্দটার মানে আপনারা কেউ বুঝতে পারবেন না, ডাইনি কতটা সাংঘাতিক। আর ডাইনিকে ধরা মানে শুকনো ঘাসে সুই কোচার সমান। একটা ডাইনিকে ধরা মানে, প্রকৃত ডাইনিকে, শুকনো ঘাসে সুই কোচার সমান। একজন মহিলা, সে যদি তন্ত্রবিদ্যা করে, সে কখনো ডাইনি হতে পারে না। তাহলে এত জ্যোতিষী, যারা মহিলা জ্যোতিষী আছেন, তারা প্রত্যেকে ডাইনি? আপনি আমাকে উত্তরটা দিন, সত্যি কিনা?
একজন গ্রামাঞ্চলে বৃদ্ধা, সে তন্ত্রবিদ্যা করে, তাকে লোকে ধরে ঘর বাড়িটা পড়িয়ে দিল, গাছের সঙ্গে টাঙিয়ে রেখে দিল, সে ডাইনি। ডাইনির প্রথম গুণাগুণই হচ্ছে ডাইনি অপূর্ব সুন্দরী। বুঝতে পেরেছেন? ডাইনি আর পরী, আমার একটা লেখা ছিল, আমি ফেসবুকে পোস্ট করেছি, এক নারীর দুই রূপ, ডাইনি এবং পরী। এই দুজনের মধ্যে সাদৃশ্যটা কি, অত্যন্ত সুন্দরী দুজন, নিখুঁত সুন্দর। তার কারণ হচ্ছে কি, তারা ওই নিজের মোহতে মানুষকে মানে এ করে রাখে, মোহিত করে রাখে। বুঝতে পেরেছেন? ডাইনির যে গুণগুলো হয় তার মধ্যে আর একটা গুণ হয়, যেটা ভগবান ডাইনিদের মেরে দিয়েছে, সেটা হচ্ছে তারা কোনো বাচ্চা প্রসব করতে পারে না। বুঝতে পেরেছেন? আর ডাইনি হচ্ছে জন্মগত, যাদের এই পাওয়ারটা থাকে, নেগেটিভ এনার্জি যাদের জন্মগত থাকে, যাদের শিখতে হয় না। ডাইনি বিদ্যা একটা অন্য জিনিস, সেটা যে কোনো মানুষই করতে পারে। ডাইনি বিদ্যা দিয়ে ডাইনি হওয়া আর প্রকৃতপক্ষে ডাইনি হয়ে জন্মানো, মানে পরিষ্কার কথা বলছি, এই দুটোর মধ্যে কিন্তু বিস্তর ফারাক। আপনি ডাইনি কথা বললেন বলে বলছি, কিন্তু ঠিক আছে, ডাইনিটা কি? এবার যদি ডাইনি তন্ত্র বলেন, তাহলে ওটা একটা তন্ত্র, সেটা অনেকেই ডাইনি তন্ত্র ইউজ করতে পারে বা অনেকেই ডাইনি তন্ত্র করতে পারে, সেটাও একটা নেগেটিভ এনার্জি দিয়ে করতে হয়, সেই ডাইনি স্প্রাউটটা নিয়ে করতে হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেটাও ওই মানুষের ক্ষতিমূলক কাজ, বিভিন্ন ধরনের জিনিস লাগে তাতে, সব ক্ষতি। আমি নাম বলছি না, মানে আমার নিজে চোখে দেখাই বলতে পারো তোমাকে একটা ঘটনা, ইয়ে বলছি। একজন আদিবাসী লোক, তিনি এমনি নেশা ভান করতেন টুকটাক, খুবই টুকটাক বলা বল, খুবই করতেন। সকাল হলেই তিনি খেয়ে কাজে যেত আর কি। এবার এরকম এই আম বাগানের সিজন, আমাদের এখানে তো তুমি দেখতে পারলা যে অনেক আম বাগান রয়েছে। এরকম মোহনপুর বলে একটা জায়গা আছে, বিধানচন্দ্র রায়, ডক্টর বিধানচন্দ্র রায় সম্মানীয়, তার যে কলেজ আছে ওর পাশে আমাদের হরিণঘাটা যে দুধ দুধ ফ্যাক্টরি যেটা আছে, যে হরিণঘাটা দুধ ফ্যাক্টরি, ওর ভিতরে অনেকটা ভিতরে ওখানে একটা দোলইপুর বলে একটা জায়গা আছে। তো সেখানে এই বাগানের সিজনে কোনো মানে স্প্রে করতে হোক বা কিছু করতে হোক, উনি কাজে গেছে, আরো লোকজন সঙ্গে ছিল না। তারপরে কাজে যাওয়ার পরে ওখানে ওরা দুপুর টাইমে স্প্রে কাজ তো গরমকালে হয়, তো ওরা একটা পর্যন্ত কাজ করে। তা ওরা ওখানে বসে কাজ শেষ হয়ে যাওয়ার পরে হয়তো মদ ফদ কিছু খেয়েছে, বাকি 4-5 জন যাদের সাথে খেয়েছে তারা সবাই মানে চলে এসছে। তাদের কাছ থেকে শুনলাম ওরা ওকে বলেছে ওখান থেকে আসতে, কিন্তু সে আসেনি। বলে তোরা যান, আমি পরে যাচ্ছি। তো বললো ঠিক আছে। তো ওরা ওখানে রেখে দিয়ে মানে চলে এসছে। তারপর থেকে 3-4 দিন কোনো খবর পাওয়া যায়নি, এখন কোনো খবর পাওয়া যায়নি। পরে ওখানে এই যারা ঘাস ফাস কাটতে যায়, তারা গিয়ে দেখছে মানে গন্ধ আসছে, একটা গন্ধ আসছে। তা ওখানে যাওয়ার পরে দেখে যে 5-6টা শিয়াল পুরো বলটাকে খেয়ে নিয়েছে। মানে মুখ টুক জামা কাপড় যেগুলো আছে ছেঁড়া টেরা, সেগুলো দেখে চেনা গেছে, মুখটা দেখেও মুখ টুক দেখে হাইট ফাইট দেখে মানে চেনা গেছে যে উনি ওই ব্যক্তি। এবারে ওদের আদিবাসী মতে যারা ইয়ে করে, তা ওদের মতে কেউ কেউ বলছে যে তার উপর নাকি কোনো প্রেতাত্মা ইয়ে মানে করেছিল, করে মানে ফেলে রেখেছিল ওখানে। তারপরে শিয়াল এসে মানে খেয়ে টেয়ে নিয়েছে। এর মানে প্রেতাত্মা ধরলে তাকে কি শিয়াল বা অন্য কোনো পশু টশু আক্রমণ করতে পারে? এরম তো শুনিনি, কারণ কোনো মানুষকে যদি কোনো অপবিত্র শক্তি কন্ট্রোল করে, তাকে তো ওরকম কোনো জন্তু জানোয়ার অ্যাটাক করতে পারে না সচরাচর। চেষ্টা করে অ্যাটাক করার, সেটাও ঠিক, কিন্তু ওরকম জেনারেলি হয় না। এখন জানি না আমি, সেটা হতেও পারে। কিন্তু তাও একটা কথা বলে দিই আপনাদের, সাধারণ মানুষদের তো মানে কিছু মনে করবেন না, এটা যারা গ্রামের দিকে সাধারণ মানুষরা থাকেন, তারা 10% শোনে, 15% নিজে বাড়ায়, 25% হলো, আর বাকি 25% হচ্ছে গল্প। মানে হিসাব মতো হলো 10%,
আর বাকি 40% হচ্ছে নিজে বাড়ানোর পর ওই 25% আবার একটু মশলা টশলা দিয়ে আরো বাড়িয়ে দেয়। একদম। ওটা গল্প হয়ে যায়। হুম। তো এরম ভাবে 50% হয়। সুতরাং ওনাদের কথাবার্তা আমি বলছি না যে না, সেটা নয়, হতে পারে হয়তো মেবি, কিন্তু যতক্ষণ না মানে দেখুন ওরম ভাবে সে তো মানে কারো ওই যিনি মারা গেছে ওনাকে যে প্রেত দ্বারা উনি আক্রান্ত হয়েছেন সেরকম কোনো গ্যারেন্টি কিছু নেই, বা ওরকম কোনো ব্যাপার নয়, নাও হতে পারে। আমার মনে হয় সেটাই, শিয়াল টিয়ালে ঝাঁকে পড়ে গেছিল, তো সেইভাবে আর কি ছেড়ে দিয়েছে। যদি ধরুন বাড়িতে প্রেতাত্মার কোনো হাওয়া বা প্রেতাত্মা যদি বসবাস করে বা এরকম কিছু হয়, তাহলে আমরা কি করে বুঝবো? এরকম কি হয় যে মানে মানে কারোর বাড়িতে দীর্ঘদিন ধরে মানে পজিশন রয়েছে প্রেতাত্মার দ্বারা? হ্যাঁ, হয়, অ্যাক্টিভিটি আছে। দেখুন, এই ধরনের অ্যাক্টিভিটি ফার্স্ট হচ্ছে প্রথম ঘরে ঝগড়া শুরু করিয়ে দেয়। এটা একটা স্টার্টিং, স্টার্টিং। বিগিনিং। কোনো রকম কোনো বাড়িতে হঠাৎ করে যদি দেখুন কোথাও ঝগড়াঝাটি, মানে কোনো কারণ বিনা কারণে অশান্তি ঘরের মধ্যে, আর এটা এটা একটা মানে কোনো একটা টাইমের পর থেকে হঠাৎ শুরু হয়েছে। অনেক সময় হয় 6 মাস, 6 বছর, 12 বছর ধরে একই ঝামেলাঝাটি, পারিবারিক অশান্তি, সেগুলো অন্য জিনিস। হুম। কিন্তু হঠাৎ করে যদি ধরুন এই 1.5 মাস 2 মাস পর থেকে একদম কন্টিনিউ ঘরের মধ্যে ঝগড়া শুরু হয়েছে, কোনো কারণ ছাড়া স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, কোনো কারণ ছাড়া ছেলে কথা শোনে না, মেয়ে তো রাস্তায় রাস্তায় পথে ঘাটে বেশি যায়, মেলামেশা করে বন্ধুদের সাথে, এগুলো বাবা মা তো পছন্দ না, এই ধরনের অ্যাক্টিভিটি গুলো কিন্তু হঠাৎ করে শুরু হওয়া মানে নিশ্চয়ই কোনো একটা সমস্যা আছে। এটা কিন্তু ফার্স্ট বিগিনিং। এছাড়া এছাড়া যখন অ্যাক্টিভিটি আস্তে আস্তে বাড়তে থাকে, তখন দেখবেন আপনার বাড়িতে যদি পোষা কোনো কুকুর বিড়াল থাকে, তারাও কিন্তু নির্দিষ্ট টাইমে কিন্তু একটা জায়গায় কিন্তু কান্নাকাটি করে। এটা কিন্তু খুব অশুভ লক্ষণ আচ্ছা। বা অশনি সংকেত। ঠিক আছে, সেটা কি রকম হয় আমি বলে দিচ্ছি। ধরুন রাত্রিবেলা 3:33 হুম। কেন ধরা হয় এই টাইমটা? 3:33 টাইমটা আমরা কেন ধরি ইভিল টাইম হিসাবে? কেন ধরি? তার কারণ হচ্ছে আমরা 666 ধরতে পারি না টাইমে। আচ্ছা। ধরতে পারি 6টা 66 তো হয় না, হুম। হয় কোনোদিনও আসবে না এটা। হুম। সুতরাং 666 শব্দটা হচ্ছে, এই তিনটে সংখ্যা হচ্ছে 666 হচ্ছে ডেমনিক সাইন। আচ্ছা। তার হাফ হচ্ছে 333। আচ্ছা। এই জন্য 3:33 দুপুরবেলা বা 3:33 ভোরবেলা, এই টাইমটুকু আমরা বলি কিন্তু ইভিল টাইম। আচ্ছা। বুঝতে পারলাম? এই টাইমে যখন ঘরের মধ্যে বা ওই টাইমের আশেপাশে 3:15-20 পর থেকে হয়তো, বা 33 ওভার হয়ে গেলে, ওভার হয়ে যাবার পর, এই টাইমটুকু আশেপাশে যখন কুকুর বিড়াল, ঘরের কোনো গৃহপালিত পশু পাখি সেই সময় যখন ডাকা বলে না, যদি কাঁদে ওই টাইমটা, বা বাইরের কোনো রাস্তাঘাটে কোনো কুকুর বিড়াল ওই টাইমে ঘরে আপনার সদর দরজার সামনে এসে কান্নাকাটি করছে, এটা কিন্তু একটা ইভিল অ্যাক্টিভিটির কিন্তু একটা কিন্তু ছায়া। ঠিক আছে, মানে এগুলো হচ্ছে বিগিনিং, শুরুয়াত যাকে বলি আমরা। এরপর থেকে কিন্তু আস্তে 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 কিন্তু যত দিন যাবে তত এনার্জি কিন্তু গ্রোথ করতে থাকে, এনার্জি কিন্তু অ্যাক্টিভ হতে থাকে আরো। এমন একটা টাইম চলে আসে যখন কোনো তান্ত্রিক বা জ্যোতিষী দ্বারাও হয়তো বারবার করানো হচ্ছে, বা সে পারছে না ঠিক করতে, হতেই পারে মেবি, সবার দ্বারা কিছু সম্ভব হয় না, সে যখন জিনিসটা পারছে না করতে, তখন কি হয়, জিনিসটা কিন্তু আরো মানে কেস মানে যে অ্যাক্টিভিটিটা আরো বাড়তে বাড়তে এমন একটা জায়গায় চলে যায়, তখন কিন্তু সেই ঘর থেকে আর আমরা সেই স্পিরিটটাকে সরাতে পারি না। এই জন্য ঘরগুলো অনেক সময় কিন্তু হাউস পজিশড হয়ে যায়, যেগুলোকে আমরা বলি হন্টেড হাউস। আচ্ছা। এই কারণেই হয় হন্টেড হাউস। একটা জায়গা যেমন সাধারণ ভাবে বলি, বাড়ির মালিক যিনি আছেন, ইনি হয়তো ভূতে বিশ্বাসী করেন না, কথার কথা বলছি, ভূত প্রেত বিশ্বাস করে না, না না কোনো ভূত প্রেত বলে কিছু নেই, ওটা ফালতু কথা। ওদিকে নিজের ক্ষতি হচ্ছে, কিন্তু হতে 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 এমন একটা জায়গায় চলে এলো, যখন 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 তো ওনার মধ্যে বিশ্বাসটা এলো, তখন আর তান্ত্রিক উনি ঠিক করতে পারলো না। বুঝলেন তো? এই জন্য এই অ্যাক্টিভিটি গুলোকে মানতে হয়। আর সব থেকে সাংঘাতিক অ্যাক্টিভিটি হচ্ছে, আপনি একা ঘরে থেকে কখনো যদি ফিল করেন ঘরের মধ্যে আর কেউ আছে, আপনি তাকে দেখতে পাচ্ছেন না। আপনি ধরুন শোকেসের সামনে দাঁড়ালেন, মনে হচ্ছে আপনার পেছনে কেউ আছে। আপনি রান্নাঘরে রান্না করছেন, হয়তো আপনার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, আপনি তাকে ফিল করছেন, দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, কিন্তু আপনি তাকে দেখতে পাচ্ছেন না। ঠিক আছে, এই ধরনের অ্যাক্টিভিটি গুলো কিন্তু প্যারানর্মাল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে, এবং এগুলো খুব খারাপ, অশনি সংকেত বলি কিন্তু আমাদের। তোমার তোমার জানা কোনো এরকম মানে তুমি কারোর মানে কোনো ক্লায়েন্ট পেয়েছো যে যার বাড়িতে মানে প্রচুর ক্লায়েন্ট আছে আমার, আজকেরও যাবো। আজকেরও 6:30টার সময় আমার একজন
যাদবপুর যাবো আমি, আচ্ছা। এখান থেকে ডাইরেক্ট শিয়ালদা থেকে যাদবপুর বেরিয়ে যাবো। তো সেই বাড়িটা তো আমি যেটুকু আমি শুনলাম, নাম বলবো না, ওনার মানে পার্সোনাল ক্লায়েন্টের নাম বলতে নেই, আমি ওগুলো ইউজ করি না। তো তার বাড়িতেও সম্ভবত এরকম অ্যাক্টিভিটি আছে সম্ভবত। উম, এটা তো তুমি আজকে যাবে বলছো, তোমার আগে গেছো, তোমাকে জায়গার নাম বলতে হবে না বা তার ব্যক্তির নাম বলতে হবে না, সেটা তুমি উচ্চ রেখে তার বাড়িতে গিয়ে তুমি কি পেয়েছো সেটা যদি তুমি আমার দর্শক একটু বলো। গেজেটের থ্রুতে গেছি, গেজেটের যেগুলো গেজেট আমি ইউজ করেছিলাম ওখানে, তাতে যেমন আমি এই গেজেটটা আমি ইউজ করেছিলাম ওখানে, যেটা আমি দেখালাম, হুম, তাতে অ্যাক্টিভ অ্যাক্টিভ শো হয়েছে কিন্তু। হুম। ঠিক আছে, এবার একটা আলমারির মধ্যে, আচ্ছা। বুঝতে পারছো তো, ওই আলমারিটা নাকি রাত্রিবেলা করে আওয়াজ হয়, বারবার বারবার দুম দুম করে আওয়াজ হয়, মাঝে মধ্যে হয়। তা আমি ওনাদের জিজ্ঞেস করলাম মাঝে মধ্যে হয় না মাসে একটা দিন হয়, দুটো দিন হয়? তো আমাকে তখন বলছে না দাদা, ওরকমই মাসে একটা দুটো দিন করা হয়। অ্যাকচুয়ালি কি হয়, আমাদের যে জিনিসটা আমাদের জানা উচিত সেটা হচ্ছে অমাবস্যার রাতে, আমরা অনেক সময় বলি অমাবস্যার রাতে এক স্পিরিট, নেগেটিভ স্পিরিট অ্যাক্টিভ হয়ে যায় এবং চারদিকে তখন তারা জাগ্রত হয়ে যায়। এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। ঠিক আছে, অ্যাকচুয়ালি পূর্ণিমার রাতে অ্যাক্টিভ হয়, যখন ফুল মুন থাকে আকাশে, আচ্ছা। তখন কিন্তু নেগেটিভ এনার্জি পাওয়ার হয়, আচ্ছা। এবং সেই টাইমটাই তখন কিন্তু অ্যাক্টিভিটিগুলো চালু হয়। আমি যখন তাদের বাড়িতে বললাম, তারা বলছে হ্যাঁ, আলমারির ভেতর থেকে যে শব্দগুলো আসে, সেই শব্দগুলো কিন্তু পূর্ণিমা রাতে অ্যাক্টিভ হয়, পূর্ণিমা রাতে আসে। আমি যখন ওখানে দেখলাম জিনিসগুলোকে, আমি আমার গেটের থেকে দেখলাম, একদম গেটের মানে ওনাদেরও আমি দেখিয়ে দিয়েছি, স্পিড অ্যাক্টিভ লেখা আছে, বুঝতে পারছো না? এছাড়া আমি দেখিনি, কিন্তু আহ, ওনাদের কথা অনুযায়ী যার বাড়িতে আমি গেছিলাম, আলমারিটা নাকি মাঝে মধ্যে এগিয়ে চলে আসে। আমি আমি এটা দেখিনি, এটা আমি আগে থেকে বলছি, আমি এটা দেখিনি। তবে মনে হয়েছে আমার যে হ্যাঁ, আলমারিটা হয়তো মুভ করতে পারে, এরকম যদি কোনো অ্যাক্টিভিটি থেকে থাকে। ঠিক আছে, সেখানে আমি কাজ করেছি এবং তারা সুস্থ আছে, ভালো আছে। আর কোনো এরকম মানে মারাত্মক অ্যাক্টিভিটি? মারাত্মক অ্যাক্টিভিটি, দেখুন মারাত্মক অ্যাক্টিভিটি বলে কি বলবো, আর একটা গেম নিয়ে একটা অ্যাক্টিভিটি হয়েছিল, সেটাও বলি আপনাকে। গেম, প্যারানর্মাল গেম। সেই গেমটার নাম হচ্ছে ব্লাডি ম্যারি। আচ্ছা। ঠিক আছে, আরেকটা না, এই এই না, ব্লাডি ম্যারি না, চার্লি চার্লি, ভুল বলেছি আমি। হুম, চার্লি চার্লি বলে একটা গেম ছিল। হুম, হুম। সেই গেমটা একজন আমার আমার একজন ক্লায়েন্ট উনি নাকি খেলেছিল, মানে মজা করে খেলেছিল। সেই মজা করে খেলে পুরো ঘরটাকে পজিট করে দিয়েছে। আচ্ছা। মানে বুঝতে পারছেন তো, অরিজিনালির স্পিরিট কিন্তু ওই এই সব ধরনের গেমে কিন্তু অরিজিনাল স্পিরিট আসে। আমি কিন্তু বারবার বলছি, যদি ঠিকঠাক খেলে থাকেন, যদি ঠিকঠাক খেলেন, কিন্তু আমি উপদেশ দেবো একদম খেলবেন না। স্টেয়ার কেস একটা, আপনার ওই লিফটের একটা গেম আছে এরকম, ঠিক আছে তো। তো আমি যখন ওখানে গেছি দাদা, বিশ্বাস করবেন না, আমি 2টো থেকে 2:30টার মধ্যে আমি আজ অব্দি ঘুমাই না। আমি যখন ইনভেস্টিগেট করি রাত্রিবেলা, আমার ওই টাইমটা ঘুমিয়ে পড়েছিলাম আমি। মানে ইনভেস্টিগেট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম, কি করে আমি জানি না। 4:30টার সময় উঠে দেখি ঘরে কেউ নেই। যার বাড়িতে আমি গেছি সে, তিনিও নেই, মানে আশেপাশে, মানে ওনার যে যিনি সার্ভেন্ট ছিলেন তিনিও নেই। তখন 4:15 বাজে, মানে প্রায় আমি 3টে থেকে 4:30 অব্দি আমি আমি নিজে মানে মানে করতে পারছি না যে আমি তখন 1.5 ঘন্টা আমি কি করেছি ওখানে। আচ্ছা। উঠে যখন আমি পাশের ঘরে গেলাম, দেখি উনি অচেতন অবস্থায় পড়ে আছে। বুঝতে পারছেন তো, অ্যাকচুয়ালি কি হয়েছে, গেমটা আগের দিন উনি খেলেছিলেন, মানে 2 দিন আগে। খেলার পর থেকে ওনার বাড়িতে যে অ্যাক্টিভিটি গুলো চালু হয়েছে, তারপর থেকে ওনার মিসেস আর ওনার মেয়ে আর থাকে না। তারপর আমাকে উনি কল করেছিলেন, আমি আবার গেছিলাম আর কি। আচ্ছা। তো এই ধরনের অ্যাক্টিভিটি হয়েছে। আর আপনি যদি বলেন যে দাদা সাংঘাতিক অ্যাক্টিভিটি আমাকে উড়িয়ে নিয়ে গেছে বা উড়িয়ে এসছে ভূতে কোনো আমার কাছে, দাদা আমি বলছি শুনুন, এই ধরনের অ্যাক্টিভিটি হয় না। আর এই ধরনের অ্যাক্টিভিটি এখানে হয় না। আচ্ছা। আমি বলছি না হয় না, এগুলো ডেমোনিক অ্যাক্টিভিটি, যেগুলো সিনেমাতে দেখায়। আপনারা যেগুলো দেখেন হন্টেড সিনেমাগুলোতে, প্যারানর্মাল অ্যাক্টিভিটি সিনেমাগুলো হয়, তাতে যে অ্যাক্টিভিটি গুলো দেখায় এগুলো ডেমোনিক অ্যাক্টিভিটি। এই সব জায়গা আমাদের এখানে পাবেন না, এটা হয় না, বুঝতে পারছেন? আর ডেমোনিক অ্যাক্টিভিটি একটা জায়গায় থাবা বসানো মানে তার আশেপাশে ত্রিসীমানায় কোনো হলি অ্যান্টিনি থাকবে না আর। আচ্ছা। এবার আসছি প্ল্যানচেট নিয়ে। প্ল্যানচেট এটা সবারই এটা জানার খুব ইন্টারেস্টিং বিষয় যে প্ল্যানচেট কিভাবে করা হয়, মানে প্ল্যানচেট করতে গেলে কি কি নিয়মাবলী লাগে, প্ল্যানচেট কি সত্যি হয় যে আত্মা কি তার মধ্যে আসে, তো সে কি সত্যি কথা বলে, বা তাকে যেগুলো জিজ্ঞাসা করা হয় সেগুলো কি সে সত্যি সত্যি বলে? এই বিষয়ে তোমার কি? প্রথম কথা, প্ল্যানচেট আমি করতে সবাইকে বারণ করবো, এটা আমার প্রথম কথাই। হুম। আর না জেনে তো করা একদম ভুল, আচ্ছা। একদম অন্যায়। আচ্ছা। কারণ যদি গেম হিসাবেই দেখেন প্ল্যানচেটকে, অনেকে দেখে তো, অ্যাকচুয়ালি এটা গেম না, তবু বলছি, তাহলে কিন্তু দ্য মোস্ট ডেঞ্জারাস গেম। আচ্ছা। আপনি যে ডেঞ্জারাস কথাটা বললেন, ডেঞ্জারাস কথাটা কিন্তু এই জায়গায় ইউজ হয় প্ল্যানচেটের ক্ষেত্রে। আচ্ছা।
এতই ডেঞ্জারাস গেম এটা, বা গেম পলিসি মতন মতন, যাই হোক, এতই ডেঞ্জারাস বা এতই ভয়ানক একটা ক্রিয়া বলতে পারেন, যেখানে তিল থেকে তাল খসলে কিন্তু আপনার জীবন কিন্তু ওখানে একদম ধ্বংস হয়ে যাবে। আমাকে অনেকে বলেছে যে এই মেয়েটাকে নিয়ে আর্জি করে যে ঘটনাটা করেছে, সেই মেয়েটাকে নিয়ে প্ল্যান করতে, আমি কিন্তু করিনি। এটা নয় যে আমি ভয় পেয়ে গেছি বলে করিনি, ন। প্ল্যানচেটে কিছু কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো, সেই লটা মেনে করতে হবে, আচ্ছা বুঝতে পেরেছেন? না আমি আবেগের বসে ধুম করে বসে গেলাম প্ল্যানচেট করতে, এটা নিয়ম না। আচ্ছা যিনি করেছেন উনি ল মেনেই করেছেন, আমি সেটা বলছি না, কারুকে আমি ছোট করছি না, উনি একজন ভালো লোক, ভদ্রলোক, উনি ওইভাবেই করেছেন, ল মেনেই করেছেন, সেটা না। কিন্তু যেমন ধরুন এই যে প্ল্যানচেটের যে ভাগগুলো হয়, আগে 7খানা ভাগ ছিল প্ল্যানচেটে টোটাল অকাল সায়েন্সের মধ্যে, এখন 2টো ভাগ কমে হয়েছে 5খানা। তার মধ্যে সব থেকে বেস্ট যেটা বলি আমরা, সেটা হচ্ছে আউজা বোর্ড দিয়ে বা অজা বোর্ড, আর আমরা আমাদের ভাষায় বলি হচ্ছে ইউজি বোর্ড, আচ্ছা ঠিক আছে? সেই বোর্ডের সাহায্যে একটা ট্রায়াঙ্গুলার বোর্ড, তিন তিন কোনা টাইপের এরকম বোর্ড থাকে, পানের মতন অনেক সময় হয়, বা এমনি থাকে বোর্ডটা, ঠিক আছে? ওই বোর্ডটাকে তৈরি করতে হয়। আপনি ওই বোর্ডটা যদি কাঠের দোকান থেকে বানিয়ে নিয়ে গিয়ে একটা নেট থেকে আপনি একটা ইউজির পেজ নিয়ে আপনি তার মধ্যে আঠা দিয়ে আটকে দিয়ে আপনি বসে গেলেন ট্রানজিট করতে, মাপ করবেন, কোনো স্পিড আসবে না। আচ্ছা ওটা ওটা পুরোপুরি কিন্তু একটা মনোরঞ্জনের মতো ঘটনা ঘটবে। তাতে কি হবে, 10 জন দেখবে আর 10 জনের মধ্যে 8জন বলবে পুরোপুরি ফেক, প্ল্যানচেট পুরোপুরি ফেক। অ্যাকচুয়ালি সেটা নয়। যদি আপনি প্রপার ওয়েতে আপনি যদি প্ল্যানচেট করেন, স্পিরিট আসতে বাধ্য, যদি সে রিভার্স না হয়ে গিয়ে থাকে। রিভার্স রিভার্স, রিভার্স মানে রিভার্স মানে পুনর্জন্ম। পুনর্জন্ম, মানে সে যদি পুরো জন্ম না পেয়ে থাকে না পেয়ে থাকে তাহলে কিন্তু সে আসবে, আসবে। একদম 100% আসবে। সেটা কি ওই মানে পার্টিকুলার ওই যে বক্সটা তার তার মধ্যে আসবে, না যিনি করছে করছে তার মধ্যে আসবে? এইটা দু প্রসেস আছে, একটা হচ্ছে যে নিজের শরীরের মধ্যে আনতে পারে, আর নচেত পেন খাতা লেখা থাকে তার শরীরের মধ্যে, ওটা তার শরীরের মধ্যেই আসে, মিথ্যে বলবো না। সে তার শরীরের মধ্যে এসে অনেক সময় ভয়েস দিয়ে বলে, ভয়েসটা খুব সাংঘাতিক হয়, আচ্ছা ঠিক আছে? আর যদি বাই রিটেনে করতে হয়, রিটেন যদি করে, সেটাও করা যায়, সেটাও অনেক সময় হয়। কিন্তু আপনাকে ওয়েটা ঠিক রাখতে হবে, বারবার বলছি, আপনাকে প্রপার ওয়েতে করতে হবে কাজ। যদি আপনি না করতে পারেন, আর একজন স্পিরিটকে যখন একবার প্রথমবার বাধা পড়ে, বারবার বলছি, ধরুন আপনি প্ল্যানচেট করতে বসেছেন, ঠিক আছে, এবং আপনি কোনো একজনের স্পিরিটকে ডাকলেন, কল করলেন, অ্যাকচুয়ালি ওটা ইউজি বোর্ডে 3জন করতে হয় একসাথে, ঠিক আছে? ইউজি বোর্ডে যে মেন থাকবে সে একদম, এই যে এরকম কোনা থাকবে, যে কোনার যে মুখে যে মেন লোক থাকবে, যে মিডিয়াম থাকবে, সে ওখানটা বসবে, বাকি দুজন রাইট হ্যান্ড লেফট হ্যান্ড, ঠিক আছে? প্ল্যানচেট যিনি করবেন, হ্যাঁ, নিয়মাবলীর মধ্যে তাকে কিন্তু ওই ইউজি বোর্ডটা, মেন বোর্ডটা, এটা কিন্তু নিজের হাতে বানাতে হবে, এটা কিন্তু প্রথম রুল। এবং সেটা বলবো, বলে দিচ্ছি, কিন্তু কেউ কিন্তু জিনিসটাকে মানে করলেও, এটা আমি আমি আমার মনে হয় আমি বললে পরেও আপনারা রেডি করতে পারবেন না। সেটা হচ্ছে কফিনের কাঠ থেকে তৈরি করতে হয়। ওই যে আমরা বোর্ডটা তৈরি করি, সেই বোর্ডটা কিন্তু কফিনের কাঠ থেকে বোর্ডটা তৈরি করতে হয়, এবং সেই কফিনের কাঠ আপনাকে জোগাড় করতে হবে, সেসব আমরা জানি না, ঠিক আছে? যদি প্রপার ভাবে ওই কফিনের কাঠ থেকে তৈরি করে তার মধ্যে আপনি হয়তো আপনি সেটা করতে পারেন, নেট থেকে আপনি ইউজি বোর্ডের মেন কাগজটা নিয়ে নিলেন, আপনি নেট থেকে ওটা ডাউনলোড করলেন, কিন্তু মেন হচ্ছে কফিনের কাঠ। ওই কফিনের কাঠটার ওপর সেটাকে পেস্ট করতে হবে, পেস্ট করার পর চাকা থাকে, একটা চাকা সেটিং করতে হয়, অনেক ধরনের জিনিস থাকে, পেন থাকে, খাতা থাকে, হুম, তবে গিয়ে সে স্পিড কিন্তু আসবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যখন আপনারা বসবেন, সে বসার পর কিন্তু এই যে মোম দ্বারা যে সার্কেলটা করবে, সেই সার্কেলটা কিন্তু মৃত্যুঞ্জয় হবে, বুঝতে পেরেছেন তো? বা গুপ্ত মন্ত্র কিছু থেকে থাকে, সেটা আপনারা করতে পারেন। যারা তান্ত্রিক থাকবে তারা বেটার ভালো বলতে পারবে, যারা করবে এই সময়। তুমি কি প্ল্যানচেট করো? হ্যাঁ, করি। তুমি মানে মানে এর আগে কাকে নিয়ে প্ল্যানচেট করেছো সেটা যদি একটু দর্শকদের বলো। কাকে নিয়ে বলতে? মানে কোন আত্মাকে, মানে যে রিভার্স হয়ে যায় এরকম কোন আত্মা যাকে নিয়ে করেছো, তাতে তুমি কি জানতে পেরেছো? ওরম ভাবে বলা যায় না। আমার নিজের কেরিয়ারে বলতে পারেন, আমি টোটাল মিলিয়ে 12 বছরে প্রায় ওই মেরে কেটে 12 থেকে 14টা প্ল্যানচেট হয়ে যাবে, বুঝতে পারছেন তো? মানে প্ল্যানচেট কেউ প্রতিদিন করে না, এরকম হয় না, সম্ভব না। আমার শরীরে অত এনার্জি বা কারোর শরীরে অত এনার্জি নেই
সেই এনার্জিকে নিজের শরীরের মধ্যে নিয়ে আসা চারদিকে ব্যাপার না। হুম। তো এরকম তার মধ্যে বলতে পারেন আপনি মোটামুটি 7 থেকে 8টা সাকসেস আছে। আচ্ছা ঠিক আছে, বাকিগুলো আসেনি বা কোনো কারণে রিভার্স হয়ে গেছে। আচ্ছা এরকম একটা প্ল্যানচেট আমি করেছিলাম গোড়া বাজারে, আমি মনে আছে আমার। আর প্ল্যানচেট করতে গেলে সবসময় পারমিশন নিতে হয়। পারমিশনটা কিসের? যার আপনার প্ল্যানচেট করবেন হুম, তার পরিবারের, আচ্ছা এক তো তার পরিবার পারমিশন নিতে হয়, যদি তার পরিবারে কেউ না থাকে তাহলে চার্চের থেকে পারমিশন নিতে হবে, ফাদারের থেকে পারমিশন নিতে হবে, বা আমাদের যিনি গুরুদেব আছেন সেই গুরুদেবের কাছ থেকে পারমিশন নিতে হবে। আচ্ছা এটা আমাদের সনাতন ধর্ম, গুরুদেবের কাছ থেকে পারমিশন নিতে হবে। আর নচেত আপনার চার্চের ফাদার থেকে পারমিশন নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু পারমিশন একটা লাগে। আচ্ছা তার মধ্যে লিখিত পারমিশন বা দিতে হবে, স্ট্যাম্প এরকম ব্যাপার নয়, তার মুখের কথাটাই আমাদের কাছে অনেক আচ্ছা মানে বহুমূল্যবান। ঠিক আছে, এরকম একটা প্ল্যান ছিল আমরা গোড়াবাজারে আমি করেছিলাম আজ থেকে প্রায় 3-3.5 বছর আগে, ওই এরও আগে, কোভিডেরও আগে। আচ্ছা হুম। সেই প্ল্যান সেটের অভিজ্ঞতাটা কিন্তু আমার মনে আছে। এবং আমি মিডিয়াম ছিলাম না, মিডিয়াম ছিল তার নিজের ছেলে, আমি বারণ করেছিলাম। আচ্ছা এটাতে বলি জিনিসটাকে, আপনি বললেন যে এই রোমহর্ষক একটা ঘটনা, সেটা আমার জীবনে হয়েছিল এবং আমার দাদার জীবনে হয়েছিল একসাথে। আচ্ছা সেটার নাম ছিল পার্থ। আমি তাও বলি সেটা। হুম। নামটাও বলে দিলাম আমি, পার্থ মণ্ডল সম্ভবত তার নামটা। তো আমি ওর মাকে উনি ডেকেছিলেন, ও ডেকেছিল, তা আচ্ছা আমি বারণ করেছিলাম যে 13 দিনের মধ্যে টাকাটা ঠিক নয়। ঠিক আর তাও সবচেয়ে বড় কথা, মিডিয়ামটা আমি বলেছিলাম আপনি হবেন না। ঠিক আছে, কিন্তু কিছুতেই শোনেনি, উনি নিজে মিডিয়াম হয়েছিল। মানে আপনি বিশ্বাস করবেন না দাদা, যখন শরীরের মধ্যে প্রবেশ করেছে তখন আমরা বুঝতে পারছি জিনিসটাকে, ফিল করে আমরাও যেটা উপলব্ধি করছি জিনিসটা এসছে, গলার ভয়েস ও চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা মানে পরিষ্কার ওর মা কথা বলছে, আমরা ওখান থেকে পাশে আমরা আমরা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এতটাই ক্লিয়ার এতটাই ক্লিয়ার। আর ওটা ডাইরেক্টলি একদম গলা থেকে ভয়েস বেরোচ্ছে, লেখালেখির ব্যাপার না। আচ্ছা বুঝলেন তো? তো এইটা মানে বিশ্বাস করুন, মানে ছিল 5-7 মিনিট, যেহেতু লাস্টে এবার তো এই ধরনের স্পিরিট তো দেখতে চাইবেই, আসলে তো সচরাচর যেতে চায় না। হুম, তার ফ্যামিলিকে, তার ছেলের মধ্যে এসছে মানে বুঝতেই পাচ্ছেন হুম, তার স্বামীকে সে দেখবে। হুম, তার স্বামীকে ডাকা হলো, তার মাকে ডাকা হলো, মানে ঠাকুমাকে, এই যে আমাদের বাচ্চার ছেলেটা ঠাকুমাকে ডাকা হলো, হ্যাঁ দিদিমাকে ডাকা হলো। হুম, সে এলো, সে তাকে তাকে দেখলো, দেখার পর সে কান্না কাটিয়েছে। আপনি মানে জিনিসটা বললে পরে মনে হবে আপনাদের যেন হচ্ছে পুরোপুরি মানে মন করা একটা গল্প, কিন্তু এটা গল্প নয়। আচ্ছা এটা গল্প নয়, আমার নিজের রিয়েল লাইফে আমার নিজের ঘটনা এটা। ঠিক আছে, লাস্টে যখন বাধ্য হয়ে আমরা ডাকতে বলছি ওনাকে যে আপনি এখন এখান থেকে চলে যান, আপনি নিজের ডেন্সিটিতে বা আপনি নিজের ডাইমেনশনে ফিরে যান। আচ্ছা এখন এই জায়গাটা বা এই ডাইমেনশনটা আপনার জন্য নয়। এটা তো আমরা তো 4 ডাইমেনশনে থাকি, থার্ড ডাইমেনশন, 4 ডাইমেনশনে আমরা আছি। এরপরে যে ডাইমেনশন গুলো আছে সেই ডাইমেনশনে তারা একটু কনভার্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি তো আমরা বলি মানুষ মারা যায়, মারা তো যায় না, এটা সম্ভব না। আমাদের এই খোলসটা চেঞ্জ হয়, একটা ডাইমেনশন থেকে একটা ডাইমেনশন আমরা ডেন্সিটি থেকে ডেন্সিটিতে ব্যাক চলে যাই আমরা। হুম, বুঝতে পারছেন তো? তো এইরকমই সে তার জায়গায় আবার ফিরে গেছিল অনেক কষ্ট করে। তারপর তো প্রায় বলতে গেলে 15 থেকে 20 দিন ছেলেটা অসুস্থই ছিল। আচ্ছা বারবার দেখছে মা আসছে। আচ্ছা আমাকে তো আবার বলা হলো, তার বাবা উল্টে আমাকে উল্টো পাল্টা বললো যে আপনি যখন জানেন আপনি কেন মিডিয়াম আছেন। কিন্তু বিশ্বাস করুন, আমার রিসেন্টলি একটা প্ল্যান ছিল, হচ্ছে কয়েকদিন আগে, কয়েকদিন মানে মাস 3-4 হবে, আমি রুবি হসপিটালের ওখানে ওনার বাড়ি, নাম বলবো না, একদম নাম বলবো না, কারণ ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, এখনো মাঝে মধ্যে উনি আমাকে ফোন করেন। ওনার বাবার জন্য আমি প্ল্যানটা করেছিলাম। ঠিক আছে, পুরো নিয়ম নিষ্ঠা মেনেই ওনারা করেছে, মিথ্যে বলবো না এটা। আমি যা খরচা বলেছি ওনারা সেই খরচাটাই বের করেছে, সব ঠিক আছে মানছি, কোনো দিক থেকে ভুল নয়। কিন্তু যখন প্ল্যানচেটে বসবো, কথা হয়েছিল ওনার ছেলে বসবে, আমি রেসপন্সিবিলিটি নিয়েছিলাম যে আমি প্ল্যানচেটে মিডিয়াম হয়ে থাকবো। কিছুতেই বসতে দিলেন না। এবং ওনার মিসেস যিনি আছেন 50-55 বছর বয়স, আমি বারণ করলাম যে ওনাকে বসতে না। আপনারা শুনুন জিনিসটাকে, উনিও কিন্তু ওই সার্কেলে বসলো এবং প্ল্যানচেটে বসতে হয় বাবু হয়ে বসে, বা অনেক সময় যোগাসনে অনেক সময় বসে অনেকে, সেটা ঠিক আছে। পা ছেড়িয়ে বা পা ফাঁক করে বা পায়ে সাইড করে ওরম ভাবে বসতে নেই, ওরম ভাবে স্পিড আসে না। একটা জায়গায় একটা জিনিস দিয়ে যখন আপনি জিনিসটাকে আপনি করবেন বা জিনিসটাকে ক্রিয়া করবেন, যে কোনো ক্রিয়াই হোক, শুধু যে প্ল্যানচেট বলে না, যে কোনো ক্রিয়া হোক, আপনাকে তো সেটা প্রপার ভাবে করতে হবে। হুম, সেইভাবে হয়নি, আসেনি, এটা তো আমার দোষ নয়। হুম, আমি বারবার বলে দিয়েছিলাম, কেন উনি আবার ওনার মা আবার আমাকে বলছে কথাটা
যে না এবার আমার ছেলে যদি বসবে, যদি আমার ছেলে কিছু হয়ে যায় আমার বউ আমায় ছাড়বে না, এরকম ভাবে তো প্ল্যানচেট হয় না। আপনি টাকা দিয়ে দেওয়া মানেই বা অর্থ দিয়ে দেওয়া মানেই যে আপনার কাজ হয়ে যাবে এমন কোনো কথা নয়। আপনাকে যেখানে তো প্রপার ভাবে করতে হবে জিনিসটাকে, তবে তো আপনার কাজটা হবে। ওটা কিন্তু আমার সাকসেস হয়নি। আমি তখন ওনাদের বলেছিলাম যে দাদা আপনারা যে প্রথমবার আটকে গেলে, আপনাদেরও বলে দিই যে কোনো প্ল্যানচেট প্রথমবার যদি আটকে যায়, দ্বিতীয়বার সেই স্পিরিটকে আর ডাকার কল করবেন আর আর তখন প্রচেষ্টা করবেন না। ওই একটা বাক্স বানালেই কি একটা বাক্স দিয়ে মানে অনেকগুলো প্ল্যানচেট করে? একটা 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 প্ল্যানচেট মানে একটা প্ল্যানচেট একটাই বাক্স। একটা বাক্স, এবার হয়ে যাওয়ার পরে বাক্স নয়, ওটা একটা বোর্ড। হ্যাঁ সে যাই হোক, এবার হয়ে যাওয়ার পরে সেই বোর্ডটাকে আমরা কি করবো? বোর্ডটাকে দু উপায়ে ওটাকে ধ্বংস করতে হয়। একটা নয় ভেঙে ভোরবেলা মাটিতে পুঁতে দেবেন, আর নচেত আগুনে পুড়ে দেবেন, জলে ফেলতে দেবেন। আচ্ছা, এবার ধরুন মানুষের অপমৃত্যু হলো বা নর্মাল মৃত্যু হলো, মৃত্যুর পর কতদিন পর্যন্ত আত্মারা থাকে? এরকম বলা যায় না। না, একটা স্পিরিটের বিরাট পাওয়ার থাকে। আচ্ছা ঠিক আছে, সে যখন তখন আপনার জন্ম নিতে পারে। আচ্ছা আমাদের মরণের পারে যে বইটা আছে স্বামী অবেদানন্দের বা মৃত্যুর রহস্য, সেই বইটা তো লেখা আছে এরকমই। আস্তে 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 বিদেহী আত্মা আস্তে 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 তার এই আমাদের সংসার থেকে এক সময় আসে যখন তারা একটা আলাদা স্তরে চলে যায়। ঠিক আছে, তখন সেখান থেকে সেই ওই তো একই ব্যাপার, সেই ডেন্সিটি যেটা আমি বললাম, একটা আলাদা ডাইমেনশন বা আলাদা ডেন্সিটিতে চলে যায়, সেখানে তারা থাকে। এবার সেখানে তারা কতদিন থাকবে, তাদের ইচ্ছা থাকবে, কিছু কিছু ইচ্ছা থাকে, সেই ইচ্ছাগুলো তো পূরণ হয় না। অ্যাকচুয়ালি কোনো মানুষ তো মরতে চায় না, এবং তাদের ইচ্ছা পূরণও হয় না। ঠিক আছে, তো তো যেসব ইচ্ছা, খুব ইচ্ছা থাকে যেগুলো, সেই ইচ্ছার টানে অনেক সময় আসে, ফেরত আসে। অনেক সময় বাড়ি বা কোনো রকম কিছু বিষয় সম্পত্তির ওপর মানুষের বিরাট আশা আকাঙ্ক্ষা থাকে, সেই আকাঙ্ক্ষার টানে অনেক সময় চলে আসে। বা রিভেঞ্জ, প্রতিশোধ। আচ্ছা এই ধরনের স্পিরিট যারা রিভেঞ্জ হয়, রিভেঞ্জ নিতে চায়, এই ধরনের স্পিরিটকে আমরা বলি হচ্ছে আর্থ বাউন্ড স্পিরিট। অর্থাৎ আর্থ, পৃথিবী বন্ডিং, বাউন্ড হচ্ছে বন্ধন হয়ে যাওয়া, মানে ভূমির সাথে স্পিরিটটাকে বন্ধন হয়ে যাবে, এরকম কোনো মুক্তি চায় না। আচ্ছা বুঝতে পেরেছেন, এরা যতদিন না তার টার্গেট পূরণ হচ্ছে ততদিন কিন্তু ওই স্পট, ওই জায়গার আশেপাশে এরা ঘুরবে। নির্দিষ্ট সময় কিন্তু প্রত্যেকে তাদেরকে উপলব্ধি করতে পারবে, আচ্ছা সবসময় নয়। তাই বলে এখন 3টে 4টে 5টা যখন যাচ্ছে তখন মানুষ অ্যাক্টিভিটি ফিল করছে, এরকম নয়। একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময়ে কিন্তু তাদেরকে ফিল করা যায়। ধরুন কেউ রাস্তায় যেতে যেতে অ্যাক্সিডেন্ট হলো, তার মৃত্যু হওয়ার কথা নয়, জাস্ট হয়ে গেল, সাতটা বেরিয়ে গেল। এবার সেই আত্মা মানে রিবর্থ হতে মানে সেই আত্মাও কি চায় যে আমি আমার যার জন্য অ্যাক্সিডেন্ট হলো আমি তাকে ইয়ে করি? বা দেখুন, অ্যাকচুয়ালি প্রথম তো যে এনার্জিটা থাকে, সেই এনার্জিটা প্রথম কয়েক মিনিট বুঝতেই পারে না। আচ্ছা যে সে আর এই দুনিয়াতে নেই। আচ্ছা ঠিক আছে, তারপর আস্তে আস্তে সে দুনিয়া যখন নিজে বুঝতে পারে, সে অন্য দুনিয়ায় চলে গেছে। অ্যাকচুয়ালি কি, মানুষ যত যত দিন অব্দি বাঁচে তত দিন অব্দি কিন্তু মানুষ এই মেমোরিতে কিন্তু এনার্জি ক্রিয়েট করতে থাকে। আচ্ছা ঠিক আছে, মানুষ কিন্তু সেই এনার্জিটা কিন্তু মানুষ নেয় সব দিক থেকে। আপনার সঙ্গে আমি কথা বলছি, আপনার থেকেও আমি কিছু জ্ঞান সঞ্চয় করছি কিন্তু, বুঝতে পারছেন তো, প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু আমি জ্ঞান সঞ্চয় করি। সেই জ্ঞানটা হচ্ছে আমার এখানে। আমি যতদিন বাঁচবো ততদিন থাকবে, মারা যাওয়ার পর কিন্তু এই জ্ঞানটা আর বাড়বে না। আচ্ছা বুঝতে পারছেন তো, এইটুকু নিয়ে কিন্তু আমার ইউনিভার্স, ওটা নিয়ে থাকবো। যে কোনো, এটা 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 শুধু আমার ক্ষেত্রে বা আপনার ক্ষেত্রে বলে না, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে একই। ধরুন এই ধরুন আমি ছিল তোমার প্রশ্নে আসি, এটা আমার বলা ঠিক হবে কিনা, মানে তোমার কি ধারণা, তোমার এত বছরের যে এক্সপিরিয়েন্স, আমি সেখান থেকে বলছি। এই যে তাকে যেই কোনো একটা খারাপভাবে তাকে মার্ডার করা হয়েছে বা খুন করা হয়েছে, এবার তার আত্মা কি চাইছে এরকম? প্রথমেই আমি বলি, এইটা নিয়ে আমিও একদম ফার্স্ট কথাটাই আমি বলছি, যারা যারা তিলোত্তমাকে এইভাবে নৃশংসভাবে হত্যা করেছে, তারা যে কোনো রাজনৈতিক দলের হোক, তাদের মৃত্যু অনিবার্য। আমি আপনাদের সবাইকে বলে দিলাম এটা, তাদের মৃত্যু অনিবার্য। তাদের তাদের আমার গুরুদেব বা আমার বাবা বাবা ভূতেশ্বর ভূতনাথ, আমি তাকে মানি, তাদের জন্য নিমতলা রেডি আছে। তাদের যে পরিমাণ অভিশাপ তারা খেয়েছে বা খাচ্ছে, আমি তাদের বুক চিরে অভিশাপ দেবো। আমার এই কথাটা আগে বলা উচিত, তাই বলে দিলাম। কিন্তু এটা আমি তাকে বুক চেরে, তাদের বুক চেরে অভিশাপ দেবো। কোন পার্টি আমি বুঝবো না,
আমি কোনো রং করি না। যে নিরীহ মেয়েটাকে এইভাবে তাকে হত্যা করেছে, মানে লজ্জাজনক হত্যা করেছে তাকে, এত বড় ডাক্তার, তার ক্ষমা নেই। এক। দ্বিতীয় কথা হলো, হ্যাঁ এটা ঠিক যে এটা মানেন কিংবা না মানবেন, এই ধরনের স্পিরিট কিন্তু আপনি মুক্তি পান। যেহেতু সে অনেক কষ্ট পেয়েছে, এটা টোটাল রিভেঞ্জ, টোটাল টোটাল কষ্ট পেয়েছে, মানে কতটা কষ্ট, কষ্ট, তার কষ্ট তো মানে আপনি সীমা ছাড়া, সীমাহীন সীমা কষ্ট, ছাড়া কষ্ট। সীমা এই ছাড়া কষ্ট আপনি আমি শুধু প্রতিবাদই করতে পারবো কেন? তার ফিলিংসটা, তার তার হুম। ওই জায়গাটাকে আপনি নিজে রেখে দেখুন হুম। যে তার কতটা কষ্ট হয়েছে, তাদের ওইভাবে তার প্রাণটা নষ্ট হয়েছে, কি দোষ ছিল তার? হুম। তাহলে এই মৃত্যুর কোনো, প্রথম কথা তো ক্ষমা নেই, আর দ্বিতীয় কথা হচ্ছে এই ধরনের স্পিরিট আমি মনে করি, আমি পার্সোনালি বলছি কথাটা, তার মুক্তি নেওয়া উচিত নয়। আচ্ছা। বুঝতে পারছেন তো? এই ধরনের স্পিরিট মুক্তি নেওয়া উচিত নয় যতক্ষণ না তার নিজের সাকসেস পূরণ হচ্ছে। সে রিভেঞ্জই নিক, তার দিকে ভগবান আছে। আমার বাবা ভূতেশ্বর ভূতনাথ তার দিকে বসে আছে, আচ্ছা। যাকে বলে আমরা সুপ্রিম পাওয়ার। আচ্ছা। মহাদেবের পাওয়ার হচ্ছে সুপ্রিম পাওয়ার, শিব অকাল্টেও সেটা কিন্তু সুপ্রিম পাওয়ার ইয়েতে ধরা হয়। আচ্ছা। তার মানে সে এরকম ধরনের বা খুন হওয়া বা ধর্ষণ জনিত কোনো কেস বা কাউকে যদি অত্যাচার করে কাউকে কাউকে যদি মেরে ফেলা হয়, তার আত্মার মানে প্রতিশোধ নেওয়ার জন্য একটু মানে ঘোরাফেরা করে, তাই? 100-র মধ্যে 99, আচ্ছা, এবার হয়তো একজন না। আচ্ছা, এবার এরা এই যে প্রতিশোধ নেওয়ার যে আকাঙ্ক্ষাটা, এটা মানে ওদের মধ্যে আবার কতদিন থাকে? তুমি একটু আগে বলছিলে যে আমার যেটা একবার নিয়ে নিয়েছে শুনুন, ব্রেন। একটা কথা আমি বলে দিই, এদের মধ্যে কতদিন থাকে সেটা বলা যায় না। আচ্ছা, এনার্জি। সময়ের সীমা কিন্তু আমাদের কাছে আছে, আচ্ছা। 50 বছর, 60 বছর, 70 বছর। হুম। একটা ডেনসিটি থেকে আর একটা ডেনসিটিতে যখন মানুষ কনভার্ট হয়ে যায়, হুম। তখন সেই সময় কিন্তু সময় বলে কিছু থাকে না। আচ্ছা। বুঝতে পেরেছেন তো? ওটা অনন্তকাল, আচ্ছা। যতদিন না সে সাকসেস হচ্ছে। হুম। এবার অনেক সময় কি হয়, তাকে আর পায় না। এটা আপনারাও শুনে নিন, এটা এটা কিন্তু ওয়ান কাইন্ডস অফ কার্স হয়, অভিশাপ। শুনে বলে শুনুন আপনারাও প্রত্যেকে। এটা জিনিসটা হচ্ছে যে, এটা এটা আপনাদের মনে প্রশ্ন আসবে, ধরুন XYZ যে কেউ, কারোকে একটা নৃশংসভাবে হত্যা করা হলো, আচ্ছা। যে হত্যা করেছে সেও মারা গেলেন অন্য উপায়, মানে হয়তো হুম। তিনি তার নিজের জীবনটা পুরোপুরি কাটিয়ে দিয়ে হয়তো শেষ বয়সে একটু কষ্ট তার জীবনে হলো, সে মারা গেল। তাহলে এ তো যে স্পিরিটটা ছিল, এই XYZ যে স্পিরিটটা ছিল, এ তো রিভেঞ্জ নিতে পারলো না, হুম। পারলো না তো। তাহলে এই স্পিরিটটা কি হবে? XYZ তাহলে কি সে মুক্তি নিয়ে নেবেন? না। এই জায়গাটা কিন্তু বারবার বলে দিচ্ছি আপনাদের সবাইকে, এই জায়গাটা হচ্ছে একটু কমপ্লিকেটেড, জটিল। সেটা কিরকম? সে ওই স্পিরিটটাকে খুঁজবে, সেই যে যিনি মেরেছেন আর কি, এই মহিলাকে বা পুরুষকে, যাকে হোক, সেই তার যে রিবার্থ হবে। হুম। বুঝতে পেরেছেন তো? এরকম 1920 বলে একটা সিনেমা আছে, এই সিনেমাটা দেখিয়েছে এই ধরনের। তার যে রিবার্থ হয়ে যে পরবর্তী জন্মে আসবে, তাকেও ছাড়বে না এই স্পিরিট। এতটাই ভয়ঙ্কর। সে তার জন্য অপেক্ষা করে থাকবে, সে কখন আসবে। হয়তো আমি একটা কথা বলি, আমি আগের জন্মে ছিলাম সঞ্জয় নামে, রাজু নামে, কোন একটা নামে আমি ছিলাম, ঠিক আছে? আমি কোনো বাজে কাজ করে ফেলেছি আচ্ছা। এবং আমাকে ধরা যায়নি, আমাকে আইনও আমাকে শাস্তি দিতে পারেনি, যেটা এখন হচ্ছে এই আরজি করের মামলাতে। আমি পরিষ্কার কথা বলছি, ঠিক আছে? আইনও শাস্তি দিতে পারছে না। তো তখন কি হয়েছে, তখন কি হবে, আমার নর্মাল ভাবে 90 বছরের, 80 বছর, 85 বছর হয়ে যাওয়ার পর আমার হয়তো নর্মাল ডেথ হয়ে গেল। তার পরবর্তী যে প্রজন্ম বা তার পরবর্তী যে প্রজন্ম বলছি, তার পরবর্তী যে রিবার্থ, পুনর্জন্ম, যেটা পুনর্জন্মে আমি এলাম, ঠিক আছে? তাহলে আমি যে গত জন্মে যে পাপটা করেছি, ঠান্ডা মাথায় শুনুন, সেই পাপের কিন্তু সেই যে এন্টিটিটা এখনো অব্দি অপেক্ষা করে আছে আমার জন্য, আমার যাওয়ার জন্য, সেই স্পটে যদি আমি যাই, আমাকে কিন্তু ছাড়বে না, কারণ আমি কিন্তু তারই রূপ। আচ্ছা। জিনিসটা একটু ক্লিয়ার হলো? বুঝতে পারলাম? এইরকম ভাবে কিন্তু সে অপেক্ষা করে থাকবে। এই জন্য তাদের বলা আর্থ বাউন্ড স্পিরিট। আচ্ছা। তারা যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী তারা অপেক্ষা করে থাকে। আচ্ছা। এবার বলছি, আমরা একটা মানে সনাতন ধর্মে একটা মানে কথা আছে, বিভিন্ন কীর্তনেই শোনা যায় যে মানব জন্ম 84 লক্ষ জনে ভ্রমণ করার পর হয়।
এবার তুমি যেটা বললে যে কোনো আত্মা যদি রিবর্থ না হয়ে যায় তাহলে কি মানে মানুষ সে আত্মাটা বেড়ে রিবর্থ হয়ে গেছে মানুষই হয় নাকি অন্য কোনো পশু? না না না, মানুষ না মানুষ। মানুষ মানুষ মানুষের মানুষ জন্মে একবার আপনি যদি চলে আসেন, হুম। আপনি হয়তো সেখান থেকে বা আপনি বলবো না এক্স ওয়াই জেড যেই হোক না কেন, হুম। সে হয়তো তার মৃত্যুর পর সে হয়তো জন্ম নাও নিতে পারে, আচ্ছা মনুষ্য জনিতে সে নাও আসতে পারে, আচ্ছা ঠিক আছে, কিন্তু সে আবার অন্য কোনো জনিতে যেতে পারবে না। আচ্ছা, মানে জেন্ডার চেঞ্জ হয়, হুম, সেটা হতে পারে। জেন্ডার চেঞ্জ হতে পারে, কিন্তু সে অন্য কীট পতঙ্গ আর হবে না, না, সে মানুষই রূপেই জন্ম নেবে। একদম। অনেকে আবার মৃত্যুর আগে অনেকে দেখবেন শেষ আশা থাকে, অনেকে বলে যে আমি যেন ভগবান মানুষ হয়ে আর না জন্মাই। আচ্ছা। কেন? তার হয়তো পারিবারিক দিক থেকে, সংসারের দিক থেকে তার এতটা বিতৃষ্ণ চলে এসছে শরীরের যে মধ্যে সে আর বলছে যেন আমি আর মানুষ হয়ে না জন্মাই। আচ্ছা তার কিন্তু ইচ্ছা পূরণ হয়। আচ্ছা একটা কথা মাথায় রাখবেন, মৃত্যুকালীন আশীর্বাদ আর মৃত্যুকালীন অভিশাপ, এই দুটো কিন্তু মারাত্মক ভয়ঙ্কর। সরি, আশীর্বাদটা ভয়ঙ্কর নয়, অভিশাপটা ভয়ঙ্কর। আচ্ছা আশীর্বাদটা আবার তেমনই কিন্তু ভয়ঙ্কর ভাবে, মানে কি ভয়ঙ্কর মানে সেটা ভয়ঙ্কর ভাবে ভালো দিক আছে আর কি। আচ্ছা কোনোটা ভয়ঙ্কর ভাবে খারাপ, কোনোটা ভয়ঙ্কর ভালো, মানে আপনার 1 টাকা চলে যাবে, কখনো 1 কোটি টাকা 1 টাকা নেবে আসবে, আচ্ছা এরকম একটা ব্যাপার। আচ্ছা এই জন্য মৃত্যুকালীন জিনিসটা কিন্তু খুব সাংঘাতিক। আর সেই সময় মানুষ যেটা ভগবানের কাছে আমরা যেটা চাই সেই জিনিসটাই পাই। আচ্ছা। এবার ধরুন অনেকে আছে যেমন বেঁচে থাকা অবস্থায় বললো যে আমি মারা যাওয়ার পরে আমাকে অমুক জায়গায় শ্মশানে নিয়ে গিয়ে মানে আমাকে যেন দাহ করা হয়। এবার যদি সেটা না করা হয় তাহলে না, এটা কিছু না, এটা ট্র্যাডিশন একটা। ট্র্যাডিশন। কোনো কোনো ফ্যামিলির দেখবেন নিমতলাতেই যায়, নিমতলা ঘাটে, কেউ কেউ কেওড়াতলায় যায়। হুম। আমাদের যেমন কাশীমিত্র ঘাট, আমাদের ঘোষ বংশে আচ্ছা আমাদের সবই হচ্ছে কাশীমিত্র ঘাট, আমরা অন্য কোনো জায়গায় আমরা যাই না, আচ্ছা। ঠিক আছে। না এবার বলছি আমি শুনেছি, এটা শোনা কথা যদিও, যে বলুন। শুভশ্রী গাঙ্গুলি, হুম? শুভশ্রী শুভশ্রী, হ্যাঁ মানে যে স্টার শুভশ্রী, হ্যাঁ ওনার ঠাকুমা যখন মারা গেছিল ওনার ঠাকুমার একটা ইচ্ছা ছিল যে আমাকে যেন নবদ্বীপ ঘাট শ্মশানে পোড়ানো হয়। হুম, তো তাকে কলকাতা থেকে নবদ্বীপ ঘাট শ্মশানেই নিয়ে যাওয়া হয়েছিল। হুম, আর সেই দিনই আমার ঠাকুমা শ্বশুর মারা গেছিল। তো ওখানে শুভশ্রী ছিল, ওর মানে গাঁট ফাট ছিল, ওখানে পোড়ানো। তো একজনকে জিজ্ঞাসা করে ও বলল যে কলকাতা থেকে এখানে নিয়ে এসছে, মানে আমার ঠাকুমার ইচ্ছে ছিল যে আমি মরলে পরে আমাকে যেন নবদ্বীপ ঘাটে এনে মানে পোড়ানো হয়। তার শেষ ইচ্ছা এটা ছিল, সেই জন্য আমি আমরা তো এখানে নিয়ে এসেছি। আমি বললাম, ও আচ্ছা এই ব্যাপারটা। এটা নর্মাল ব্যাপার, এটা কোনো ব্যাপার না, মানুষের শেষ ইচ্ছা থাকতেই পারে। সেটা অনেক সময় অনেকে আম, বলে যে আমাকে আমি মারা গেলে আমাকে আমার চিতাটা গিয়ে এতে কাশী বারাণসীতে সেখানে গঙ্গাতে দিয়ে দিতে, অনেকে বলে এরকম, ঠিক আছে, সেটা করতে হয়, আমার মনে হয় করতে হয়, তার কারণ মানুষের শেষ ইচ্ছা থাকে তো, যদি এরকম কিছু থাকে তো করতে হয় সেটা। আচ্ছা এবার আমি তোমাকে বলি, এই যখন কোনো মানুষ মারা যায়, যখন তার শ্রাদ্ধ ক্রিয়া হয়, গঙ্গার পাড়ে হোক বা যেখানে যে শ্রাদ্ধ ক্রিয়া হয়, সেখানে শুনেছি যে প্রিয় খাবার, তার যেগুলো প্রিয় খাবার যেগুলো সে খেতে বা ভালোবাসে সেইগুলো দেওয়া হয়। যদি একটা খাবার মিস থাকে, যদি মিস, যে এটা ধরুন তার খুব প্রিয় খাবার, সেটা মিস থাকে, আমার নিজের চোখে দেখা বলছি, ওখানে ধরো ওই শ্রাদ্ধ শান্তি হয়ে যাওয়ার পর যে খাবারটা যখন দিয়ে দেওয়া হয়, বা সে কুকুর হোক বা গরু হোক বা বিড়াল হোক, কেউ কেউ না কেউ এসে ওখানে থাকে, ঘোরাঘুরি করে, সেটা খায়। কিন্তু একটা খাবার যদি বেশি থাকে, যে খাবারটা ওর প্রিয় খাবার, সেটা কিন্তু খায় না। এবার তখন কি ওই আত্মাটা কি ওই মানে প্রাণীর মধ্যে প্রবেশ করে সেটা খায়? কারণ দেখুন দাদা, কারণ তাকে অনেক উদ্দেশ্য করেই তো দেওয়া হচ্ছে। আমি একটা কথা বলি আপনাদের। প্রথম কথাটা হচ্ছে কিছু থাকে ট্র্যাডিশন, আচ্ছা হুম, আর কিছু থাকে হচ্ছে আমাদের প্যারানর্মাল অ্যাক্টিভিটির নিয়ম, হুম, রুলস, ঠিক আছে। ট্র্যাডিশনের সঙ্গে কখনোই কিন্তু এই অ্যাক্টিভিটিকে ম্যাচ করবেন না দাদা। আচ্ছা আজকের এরকমও লোক আছে যারা দিন আনে দিন খায়, হুম, তাদের ঘরেও হয়তো বয়োজ্যেষ্ঠ মানুষ হয়তো এক্সপায়ার করেছে, মারা গেছে, হুম, তারা খেতেই পারে না, তারা খাবার খাবার দেবে কি? আচ্ছা এরম ধরনের মানুষও তো আছে। হুম, তা এই ধরনের স্পিরিট কি তাহলে সারা জীবন কি যারা যেটা সাধ্য সন্তুষ্টি করতে পারেনি বলে কি ঘরের মধ্যে বসে থাকবে, মানে খারাপ হয়ে যাবে শয়তান স্পিরিট? এটা এটা একটা ট্র্যাডিশন। আচ্ছা আপনি এই যে 13 দিন আমরা যে পালন করি, হুম, যে 13 দিনটা পালন করি, এটা কি? এটা এটা কিছুই নয়, এটা হচ্ছে ব্রহ্মচর্য পালন করা এই 13 দিন। আচ্ছা অর্থাৎ এই 13 দিন আপনি যেমন বনবাসে মানুষ থাকে, হুম, তেমনি বনবাস ক্রিয়া করে আপনি আপনার বাবা অথবা মাকে বা গুরুজনকে যেই হোক না কেন, হোয়াট এভার ইউ সে, আপনি তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। আচ্ছা
এবার যদি বলেন এই বিষয়ে যে তন্ত্রবিদ্যা লেখা আছে, আমি তান্ত্রিক নই, তন্ত্রবিদ্যা থেকে সেটা জেনে নেবেন কি বিষয় লেখা আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এটা আমার মনে হয় এটা পুরোপুরি ট্র্যাডিশন, একটা কি বলবো নীতি বা একটা লোক কথা, এগুলো বহুদিন ধরে চলে যাচ্ছে জিনিসগুলো হুম, একে একে, মানে হয়েছে যে মানুষ দিল। এবার এবার ব্যাপারটা কি হয়েছে, এবার কোনো না কোনো পশু পাখি এসে খায় হুম, সেই জিনিসটা। এবার যদি যে যে দিতেই পারে না, তার কথা আমি আসছি না। হুম, আমি প্রথমেই বেসিকটা জিনিসটা বুঝিয়ে দিলাম যে এটা কিছুই নয়, এটাই পরিষ্কার আমি বুঝিয়ে দিলাম হুম, জিনিসটা। এবার কথা হচ্ছে যে জিনিসটা, এবার এবার যে জিনিসটা খাওয়া দাওয়ার ব্যাপারটা যদি আপনি দেন, সেটা আমি বলবো সেটা হতে পারে অনেক সময় কাক আসে, কাক খেয়ে যায়। হুম, আর আমরা যে খাবারগুলো দিই, কাকে এসে মুখ দেয় তবে কি আমরা খাই। তবে আমরা বাড়িতে এসে আবার খাই খাই যে না, কাকের থ্রুতে সে স্পিরিটটা কিন্তু এসছে, আমরা এটা মানি। হুম, হ্যাঁ, সেটা আমরা পৌরাণিক বেদ পুরাণ বা অন্য যে অন্য যেসব পৌরাণিক গ্রন্থ আছে তাতেও অনেক সময় লেখা আছে। ওখানে একটা দানবের হিসাবে লেখা আছে, হুম, একটা দানবটার নামটা আমি ভুলে গেছি, ওটা একটা গল্প আছে। কি কাক কি কাক দিয়ে একটা গল্প আছে, সেই গল্পটা পরিপ্রেক্ষিতে একটা রাক্ষস আছে। হুম, সেই রাক্ষস তিনি এসে তার শরীরে, তার যে মারা যাচ্ছে যে মৃত ব্যক্তিকে তার শরীরে নিয়ে এসে ওই জিনিসটাকে গ্রহণ করে। হুম, এরম হয় অনেক সময়, ঠিক আছে তো? মানে তন্ত্রবিদ্যা বা এতে হুম, আমাদের শাস্ত্র কথায় লেখা আছে এরকম। কিন্তু আমি বেসিক্যালি যে জিনিসটা মানি সেটা হচ্ছে, এটা কিন্তু একটা ট্র্যাডিশন। আচ্ছা, ঠিক আছে, এটা ট্র্যাডিশন বলতে এটা অনেক দিনের ট্র্যাডিশন চলে এসছে জিনিসটা। হুম, হ্যাঁ, জিনিসটা না করলে মানুষের একটা খারাপ লাগে। হুম। সেটা অনেক সময় তো বলে কাকে না খেলে মানুষ খায় না, হুম, এটা তো অনেক সময় বলে। কিন্তু আমি নিজে দেখেছি কুকুর বিড়ালও খেয়ে নেয়। হুম, তাহলে তো তারা কি তাদের তাদের শরীরে কি স্পিরিট প্রবেশ করে কি আসতে পারে না? সবার শরীরে স্পিরিট প্রবেশ করতে পারে, সেটা ব্যাপার নয়। আচ্ছা। এবার আমি বলছি, এটা আমার নিজের স্বচক্ষে দেখা দুটো ঘটনা। কারণ আমি প্রথমত শ্রাদ্ধ বাড়ি খাই না, হুম, ঠিক আছে? শ্রাদ্ধ কেউ যদি একদম নিজ ঘনিষ্ঠ না হয় তাহলে আমি যাই না, শ্রাদ্ধ বাড়ি খাইও না। যদিও খুব ঘনিষ্ঠ হয়, কি হয়তো একটা মিষ্টি খেলাম বা কিছু, হুম, বা কিছু হয় যে না খেলেই নয়, নিজেদের একদম আত্মীয় ক্লোজ হুম, বা বাড়ির কেউ, তখন সেখানে বাধ্যতামূলক খেতে হয়। হুম, তো আমি নিজে, মানে আমার শাশুড়ি, আমার ওয়াইফের মা, মারা গেছে আজকে 4-5 বছর হলো। স্ট্রোক করেছিল, তো মানে খুব স্ট্রোক করে কুমায় ছিল, তারপরে মারা গেছে। যাই হোক, যেখানে তা মেয়েদের তো 3 দিনে কাজ করতে হয়। তো আমাদের এই পাশেই আশ্রম আছে, কুন্ডু বলে আশ্রমের যে গুরুদেব, উনি ওখানে কত 21টা তীর্থের জল এনে ওখানে দিয়ে ওই পুকুরটা একটু পুকুর করেছিলেন। তো আমাদের এখানকার ম্যাক্সিমাম মানে এইসব কাজ শ্রাদ্ধ সাধ্যে ওই পুকুর ঘাটে হয়, বা ওখানে পুজো টুজো হয়, শীতলা কালী মন্দির আছে, ওখানে সব কিছু আছে। তা যে খাবার মানে যেখানে দেওয়া হয়েছিল, যে খাবারগুলো দেওয়া হয়েছিল, ওখানে একটা মিসিং ছিল। সেটা হচ্ছে আইসক্রিম। আমার শাশুড়ি মা, উনি আইসক্রিমটা একটু একটু মানে পছন্দ করতো। তা ওই ওটা ধরে যখন যেখানে সবাই খাবার ওখানে রেখে এসেছি, দুটো কুকুর মানে দাঁড়িয়ে আছে কন্টিনিউ, কিন্তু খাচ্ছে না। তা ওই যে মানে যে ব্রাহ্মণ ছিল, তিনি বলছে, ভাবো উনি কি আর কিছু খেতে পছন্দ করতেন যেটা এখানে দেওয়া হয়নি? তা আমি এবার আমার ওয়াইফ বললো, হ্যাঁ তুমি আইসক্রিমটা মনে হয় মানে মা মনে হয় আইসক্রিম চাইছে। আমি আবার যখন আমার বাইক ছিল না, যে আমি সাইকেল নিয়ে মিষ্টির দোকানে গিয়ে আইসক্রিম এনে ওখানে দিয়েছি, তারপরে গিয়ে কুকুরটা খেয়েছে। এরকম ঘটনা আছে। এটা হচ্ছে আমার শাশুড়ির ক্ষেত্রে বললাম। আরেকটা আমার নিজের চোখে দেখা, আমার আমার মায়ের যে মা, মানে আমার দিদা হয়, তিনি যখন মারা গেছিল, উনি জন্ম থেকে নিরামিষ ভোজী। আমার মাও জন্ম থেকে নিরামিষ ভোজী, মানে মাছ মাংস পেঁয়াজ রসুন মুসুরির ডাল বলো, যে পেঁয়াজ মানে আমিষ জাতীয় যে খাবারগুলো সেগুলো খান না। আমার দিদাও তাই, আমার মাও তাই। এবার আমার মাসিরা খায়, টুকটাক খায়। তো আমার দিদা যখন মারা গেছিলেন, তখন হালিশহর যে গঙ্গার ঘাট, সেখানে কাজ করা হয়েছিল। কারণ দিদার সবকিছু প্রিয় জিনিসই দেওয়া হয়েছিল, কিন্তু দিদা পনির খেতে একটু মানে বেশি ভালোবাসতো, কিন্তু পনিরটা দেওয়া হয়নি। ওখানে একটা গরু ছিল, ওখানে যখন খাবার পেটে দেওয়া হয়েছিল, গরুটা ওখানে দাঁড়িয়েই রয়েছে কিন্তু খাচ্ছে না। ওখানে দাঁড়াটা যেরকম মুখ বা বাড়াচ্ছে, গন্ধ শুকছে। তা তখনও ব্রাহ্মণ বলেছে যে ওনার হয়তো কোনো প্রিয় খাবার বা খেতে চেয়েছিল, বা যেরকম খেতে ভালোবাসতো, সেটা কোনো দেওয়া হয়নি। তা আমার ছোট মাসি বললো যে উনি মানে পনির তার মানে দেওয়া হয়। তা আমি আবার গিয়ে পনির এনে দিয়েছি, মানে কাঁচা পনির যেটা, সেটা ওখানে এনে দিয়েছি, বিন্দাস খেয়ে নিল। এরকম হয়, আমি দেখুন দেখেছি। হয়, আমি বলছি না, কারণ আমি তো এই মানে বিষয় আমি নিয়ে এইটা আমার জানা আছে যে ওই আত্মাটাই কি আসে ওখানে, তার আর মধ্যে এসে খায়, বা মৃত্যুর পরে কি আত্মা ওই মানে বাড়িতে আমি ঘোরাঘুরি তো করে? বললাম আপনাকে প্রথমে যে দেখুন, এটা আমি হয়তো হয়তো এটাকে অন্য ভাবে কথাটা বললাম, যেটা একটা মানুষের
কি বলবো, নিজের রুচির উপর ডিপেন্ড করে জিনিসটা। এই যে আমি 13 দিন এরকম ধরা পড়ে থাকবো, বা এরকম বাবা মার প্রতি শ্রদ্ধা, আমি মাটিতে বিছানা করে ঘুমবো। এখন তো হয়ই না, মাটি থেকে বিছানা করে বিছানা হতেই শোয় সবাই। আগেকার দিনে যারা ছিল, হুম, আসন থাকতো কোমরে, হুম। মারা গেলে পরে, ঠিক আছে। তো যাই হোক, আর এই জিনিসটা তো আমি বললাম আপনাকে, ব্যাপারটা হচ্ছে যে আমি তো প্যারানর্মাল অ্যাক্টিভিটি বিশ্বাস করি না, এটা তো নয়, আপনার কথাটা আমি হুম, সম্পূর্ণভাবে বিশ্বাসী। তার কারণ হতে পারে, হুম। হতে পারে, তার কারণ অ্যাক্টিভিটি যত দিন যাচ্ছে তত অ্যাক্টিভিটি কিন্তু আস্তে আস্তে মানুষ আরো অ্যাক্টিভিটির ওপর আরো কিন্তু মানুষ কবজা করছে, বুঝতে পারছে। আগে মানুষ এই সাবজেক্টটা নিয়ে যতটা না মানুষ আহ, মানে ইন্টারেস্ট দেখাতো, এখন কিন্তু প্রায় 100-এর মধ্যে 98% লোক কিন্তু এই সাবজেক্টে ইন্টারেস্ট। ইন্টারেস্টিং। এবং ইউএসএ বলুন বা ইংল্যান্ড বলুন বা নানা ধরনের বাইরে যেসব আপনার কান্ট্রি আছে, সেই সব কান্ট্রি কিন্তু এই বিষয়গুলো নিয়ে খুব ভালোভাবে কিন্তু রিসার্চ করছে। আচ্ছা। যেমন ধরুন আমেরিকান ইনস্টিটিউট অফ মেটাফিজিক্স, ঠিক আছে, তারা আবার সার্টিফিকেট দেয়, অনলাইন সার্টিফিকেট দেয় তারা, ঠিক আছে। আপনি যদি সেই কোর্সটা করতে পারেন, অনলাইনে সার্টিফিকেট পেয়ে যাবেন। তো এছাড়া আছে আরো কেনটাকি ইউনিভার্সিটি, যেটা আপনার লন্ডন, হুম। লন্ডনে বা কোথায়, হ্যাঁ লন্ডন বা কোথায় সম্ভবত, আমি জানি না এটা, আমি সঠিক বলতে পারবো না, তবু আছে কেনটাকি ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটিতে প্যারানর্মাল অ্যাক্টিভিটির উপর রিসার্চ করা হয়, বা তাদেরকে গাইডলাইন হিসেবে ধরা হয়। হ্যাঁ, এরকম প্রচুর আছে। আচ্ছা। তো এই ধরনের আপনি আপনি যে অ্যাক্টিভিটিটা বললেন, আমি বলবো না, আমি অস্বীকার করবো না যে এরকম অ্যাক্টিভিটি হয় না, নিশ্চয়ই হতে পারে, নিশ্চয়ই হতে পারে। তাহলে হয়তো তার আম, রূপে, সে তো অন্য রূপে, বা তার ওই যে কুকুরের মধ্যে বা কাকের মধ্যে বা বিড়ালের মধ্যে, যে যার মধ্যে আসুক না কেন, সে তার আহ, সেই রূপে এসে সে আঘাত করেছে, হতেই পারে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ। দাদার নাম শুভজিৎ ঘোষ, তোমরা সবাই যার আগে চেনো জানো। আমি ডেসক্রিপশনে ওনার সবকিছু দিয়ে দেবো। তোমাদের সঙ্গে যদি এরকম কোনো রকম ঘটনা ঘটে থাকে, বা তোমরা যদি তার থেকে ইয়ে পেতে চাও, তা তোমরা তার সাথে কন্ট্যাক্ট করো। আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হুম।